My dear students, welcome to our today's class. I hope and expect everybody is doing well and everybody is fine and healthy with their present in this present situation. So we have already 50 participants, including me, and I am now, and it is increasing. So just uh, I have I have I have been waiting for a few time after starting this Zoom session, and students are joining here. So, however, the remaining students will join one by one. So I am now starting the class and sharing the screen from this ebook or PDF file from our textbook. So, আচ্ছা তোমাদের চ্যাট বক্সে অনেকে তোমাদের রোল নাম্বার গুলো দিচ্ছ, এটা দরকার নেই। তোমাদের রোল নাম্বার গুলো তোমাদের টাইটেলে থাকলেই হবে। আমি এখন মোটামুটি সবার রোল নাম্বার দেখতে পাচ্ছি টাইটেলে। সো এটাই আমার জন্য যথেষ্ট, এটা থাকলেই হবে। এটা আমার অ্যাটেন্ডেন্স দিতে ইজি হবে, আর কিছু লাগবে না। তো তোমাদের মেসেজ করার দরকার নাই, চ্যাট বক্সে মেসেজ করার দরকার নেই তোমাদের রোল নাম্বার দিয়ে, কারণ তোমাদের টাইটেলে তোমাদের রোল নাম্বার আছে। সো দ্যাট মিনস ইউ আর প্রেজেন্ট হিয়ার, ইউ আর প্রেজেন্ট ইন দিস ক্লাস, টুডে's class. So my dear students, uh, now I am starting our today's class by sharing one of our textbooks, that is Boylested, and our today's topic is resistance. So I think everybody is watching this. Everybody is watching this. Look at this. This is our today's topic, chapter number 3, resistance, and I think it is already I have taught in your classes. So I am just reviewing. I am just reviewing this topic, that is resistance, and I am quickly going through this chapter. So I expect everybody's concentration and uh, everybody's careful attention here. So my dear students, the first topic and the chapter which renames this chapter, that is resistance. So প্রথমে তোমরা যে জিনিসটা মাথায় রাখবে, স্বাভাবিকভাবে এটা আমরা জানি যে রেজিস্ট্যান্সের আমরা যখনই বলি করা রেজিস্ট করা মানে হচ্ছে বাধা দেয়া, অপোজ করা। রেজিস্ট করা মানে হচ্ছে বাধা দেয়া বা অপোজ করা। আমি এটা একটু বড় করি। ওকে, আর একটু বড় করলাম তোমাদের জন্য, দেখতে এটা ইজি হবে, সহজ হবে। তাহলে প্রথমে দেখো লেখা আছে, আমি একটু মার্ক করি। দ্য ফ্লো অফ চার্জ থ্রু এনি ম্যাটেরিয়াল এনকাউন্টার্স অ্যান অপোজিং ফোর্স। অর্থাৎ কোনো একটা ম্যাটেরিয়াল বা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কোনো চার্জ ফ্লো করে, তো তার তার মধ্যে একটা অপোজিং ফোর্স এনকাউন্টার হতে পারে, কাজ করতে পারে। সিমিলার ইন মেনি রেসপেক্টস টু মেকানিক্যাল ফ্রিকশন। অর্থাৎ এটা অনেকটা ওই মেকানিক্যাল ফ্রিকশনের মতো, বা বিভিন্ন মেশিনের মধ্যে যে ঘর্ষণটা হয়, ফ্রিকশনটা হয়, সে ফ্রিকশনের কারণে হতে পারে। দিস অপোজিশন দিস অপোজিশন বলো, আমরা এভাবে পড়তে পারি লাইনটা। দিস অপোজিশন, এই কমা থেকে কমা আমরা জাম্প করে যাব। দিস অপোজিশন হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু অ্যানাদার ফর্ম অফ এনার্জি সাচ অ্যাজ হিট ইজ কল্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল। অর্থাৎ আমাদের লাইনটা দাঁড়াবে এরকম, দিস অপোজিশন এখান থেকে দিস অপোজিশন ইজ কল্ড রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল। আর এখানে কমার যে অংশ, সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। সো আমরা ডাইরেক্টলি এভাবে বলতে পারি, দিস অপোজিশন ইজ কল্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল। আর কমার যে অংশ, সেটা বলা হচ্ছে ডিউ টু দ্য collisions between electrons and other atoms in the material which converts electrical energy into another form of energy another form of energy such as heat। যেমন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে হিট এনার্জি বা তাপ শক্তি। সো এই যে কলিশনের কারণে, কলিশন এবং ফ্রিকশন, স্বাভাবিকভাবে তোমরা জানো যখনই ফ্রিকশন হয় বা কলিশন হয়, সেখান থেকে একটা প্রডিউস করে হিট প্রডিউস করে। যেমন আমরা যে কোনো ক্ষেত্রে যখনই আহ, আমরা যখন হাঁটি বা আমরা যখন দৌড়াদৌড়ি করি, বা যখন গাড়ি চলে, বিভিন্ন গাড়ি চলে,
বা সোজা কথায় আমাদের যে আর্থ সারফেসটা আছে, সেই আর্থ সারফেসে আমরা উপর দিয়ে যখন আমরা মুভ করি, আর্থ সারফেসের উপর দিয়ে সেটা আমরা নিজেরা মুভ করি বা গাড়ি দিয়ে চলাচল করি বা অন্য যে কোনো কিছু ক্ষেত্রে হোক, আমরা যখনই মুভ করি তখন দেখা যায় যে আমরা যে জুতাটা পরছি, আমাদের শু, জুতা বা স্যান্ডেল, হোয়াট এভার, যেটাই আমরা পরি না কেন, সেটা ওই যেটা সেটা সেটার যে বটম পার্ট, অর্থাৎ যেটাকে আমরা তলা বলি, ওইটা কিছুদিন পর সেটা ক্ষয় হয়ে যায়। তো এই যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা ক্ষয় হওয়ার মূল কারণ হচ্ছে ফ্রিকশন। এবং আমরা যখন মুভ করি, হাঁটাহাঁটি করি বা দৌড়াদৌড়ি করি, তখন এই আহ, আমাদের যে জুতার যে সোলটা আছে, জুতার যে সোলটা বা স্যান্ডেলের যে সোলটা, সেটার সাথে অনবরত আর্থ সারফেসে একটা ফ্রিকশন হয় এবং ওখান থেকে একটা হিট উৎপন্ন হয়। এবং ওইটার কারণেই তোমার এই যে জুতার যে সোলটা বা স্যান্ডেলের সোলটা সেটা ক্ষয় হয়ে যায়। একইভাবে গাড়ির টায়ার, যে কোনো গাড়ির টায়ার, গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন টায়ারের সাথে অনবরত রাস্তায় ঘর্ষণ লাগে, একটা ফ্রিকশন হয়। তো এই ফ্রিকশনটার কারণে একটা হিট উৎপন্ন হয়, এই ফ্রিকশনের কারণে একটা হিট উৎপন্ন হয়। এবং এই হিটটাই মেইনলি তোমার ওই যে আহ, গাড়ির টায়ারে ক্ষয় করার জন্য যথেষ্ট। এবং তোমরা দেখবা কিছুদিন পর, সেটা যে গাড়ি হোক না কেন, সেটা একটা প্রাইভেট কার হতে পারে, বাস, ট্রাক, বা একটা সিএনজি, বেবি ট্যাক্সি, হোয়াট এভার, দ্য সিএনজি অটো রিক্সা বা রিক্সা, নর্মাল রিক্সা, সাইকেল, মোটরসাইকেল। সো যে কোনো কিছুই তোমার এই হিটের ফ্রিকশনের থেকে উৎপন্ন যে হিটটা, এটার কারণে ক্ষয়প্রাপ্ত হয়। তো যাই হোক, এখানে মেইনলি যে জিনিসটা বলা হচ্ছে, যখনই আমাদের একটা ম্যাটেরিয়াল বা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কোনো চার্জ ফ্লো করে, যখনই কোনো চার্জ ফ্লো করে, তখন এই চার্জ ফ্লো করার কারণে একটা এর মধ্যে একটা অপোজিং ফোর্স ক্রিয়েট হয়, অপোজিং ফোর্স এনকাউন্টার করে। এবং এটার মধ্যে একটা মেকানিক্যাল ফ্রিকশন হয়। এবং এই অপোজিশনটাকে মেইনলি বলা হচ্ছে ইজ কল্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল। আর এটা কেন হচ্ছে সেটা বলা হচ্ছে, যেটা হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু অ্যানাদার ফর্ম অফ এনার্জি সাচ অ্যাজ হিট। অর্থাৎ এটার মধ্য দিয়ে চার্জ ফ্লো হওয়ার কারণে, আমরা জানি যে কারেন্টের ডেফিনেশন, আমরা জানি যে কারেন্ট হচ্ছে দ্য ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম অর ইউনিট অ্যামাউন্ট অফ টাইম। আর দ্য ফ্লো অফ চার্জ ইন ইউনিট অ্যামাউন্ট অফ টাইম ইন এ কন্ডাক্টর। সো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে বা একটা ওয়্যার যদি একটা কন্ডাক্টর বা কেবল বা দ্যাট ইজ একটা পরিবাহকের মধ্য দিয়ে যে চার্জটা ফ্লো করছে, কারণে সেই চার্জটা ফ্লো করার কারণে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। সো এই ইলেকট্রিক্যাল, তার মানে একটা ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পাচ্ছি চার্জ ফ্লো হওয়ার কারণে। ইলেকট্রিক্যাল এনার্জিটা থেকেই আলটিমেটলি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো এইটা এই ইলেকট্রিক এনার্জি থেকে একটা তাপ শক্তি উৎপন্ন হয়। আমরা নর্মালি জানি যে আমাদের যে এনার্জি এনার্জি বা শক্তির বিভিন্ন ক্ষেত্রে কিছু কনভার্সন পসিবল। এনার্জির কনভার্সন বা শক্তির রূপান্তর পসিবল, যেটা পাওয়ারের ক্ষেত্রে পসিবল না। এনার্জির অসংখ্য রূপান্তর পসিবল। যেমন আমরা যেমন একটা ফ্যান যখন চলে তখন আমরা জানি যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। আবার একটা যখন জেনারেটর চলে তখন আমরা জানি যে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হচ্ছে। আবার একটা যখন লাইট জ্বলে তখন আমরা জানি যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি প্রডিউস হচ্ছে। আবার একইভাবে একটা লাইট যখন জ্বলে তখন আমরা দেখছি যে এটা লাইট এনার্জিতে এটা কনভার্ট হচ্ছে, ঠিক। আবার আমরা যদি ওই বাল্বটা বা ওই বাতিটা আমরা যদি টাচ করে দেখি, ফিল করি, তখন দেখা যাবে যে এটা একটু গরম হয়ে গেছে। তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে এট এ টাইম আবার হিট এনার্জিতেও কনভার্ট হচ্ছে। তার মানে একটা বাল্ব বা একটা লাইট যখন জ্বলে তখন ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি এবং লাইট এনার্জি, দুইটা এনার্জিতেই কনভার্ট হয়। সো এরকম অসংখ্য এক্সাম্পল আছে যেগুলো থেকে আমরা এনার্জি কনভার্সন করতে পারি। এবং তোমার ব্যাটারি ক্ষেত্রে জানো, ব্যাটারি ক্ষেত্রে তোমার যেমন একটা একটা ব্যাটারি একটা ব্যাটারি বা একটা সেল, ড্রাই সেল বলি আমরা। তো এই সেলটাতে এটা কি হয়, একটা কেমিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই। সো এরকম অসংখ্য এনার্জি কনভার্সন এক্সাম্পল আছে। তো আমি জাস্ট তোমাদেরকে ওই এই এই পড়ার বা এই টপিকের বোঝার সুবিধার জন্য এই জিনিসগুলো বললাম। তো আমরা একটু সামনের দিকে আগাই। বলা হচ্ছে দেখো, দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম, আমরা জানি। ফর হুইচ দ্য সিম্বল ইজ ওহম, দ্য ক্যাপিটাল গ্রিক লেটার ওমেগা, দ্য মানে এটার রাইটার নাম হচ্ছে গ্রিক লেটার ওমেগা, যেটা আমরা জানি। দ্য সার্কিট সিম্বল অফ রেজিস্ট্যান্স অ্যাপিয়ার্স ইন দিস ফিগার, যেটা আমরা অলরেডি দেখে আসছি। তো রেজিস্ট্যান্স আমি খুব দ্রুত গো থ্রু করি। দ্য রেজিস্ট্যান্স অফ এনি ম্যাটেরিয়াল উইথ এ ইউনিফর্ম, মানে ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ একই রকম মানে সমান
ক্রস সেকশনাল এরিয়া চারটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে টেম্পারেচার। তো এটার জন্য আমি তোমাদেরকে একটু আমি আরেকটা আমাদের যে আরেকটা রেফারেন্স বুক আছে, আমি সেটা থেকে তোমাদের কিছু দেখাতে চাই, এটা আমার কাছে ওপেন করাই আছে। তো দেখো বলা হচ্ছে এটা নতুন নতুন যে স্ক্রিনটা আমি শেয়ার করলাম, এটা কি সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। আই আই বিলিভ সো। নতুন স্ক্রিনটা সবাই শেয়ার শেয়ার করছে। অর্ণব কি আছে? Are you present, Arnav, here? Arnav, are you present here? But he is calling in my mobile. হ্যাঁ অর্ণব বলো। হ্যাঁ বুঝি নাই, আবার বলো। তুমি কি ওয়াইফাই থেকে কানেক্ট হও? আচ্ছা ঠিক আছে, আমি তো শুরু করে দিচ্ছি ক্লাস। তুমি ইলেকট্রিসিটি আসলে তুমি জয়েন করো তাড়াতাড়ি। ওকে। হ্যাঁ, সো সরি সরি ফর দ্য স্যার ইন্টারাপ্ট। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না তো। আমাকে দেখা খুব জরুরি। জরুরি তো স্যার, আপনাকে দেখলে তো একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমার আশা পূর্ণ হবে একটু পরে। আমি আগে একটু এটা পড়াটা শেষ করি। আগে তুমি বলো আমাকে, এখন একটু পরে দেখিও আগে। এখন আমি যে স্ক্রিনটা শেয়ার করছি এটা দেখতে পাচ্ছ কিনা এটা বলো। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। ওকে ওকে। সো আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা বয়েল স্টেট থেকে, আর এখন দেখো এই যে ভিএল থেরাজা বলে ওয়ান। সো দেখো রেজিস্ট্যান্স, আমি একটু আগে যে কথাটা বলছিলাম সেম সেম কথাটাই এখানে বলছে। অ্যাজ ইউর উইশ, অ্যাকর্ডিং টু ইউর থিঙ্কিং অর অ্যাকর্ডিং টু ইউর চয়েস, তোমরা যে কোনো জায়গা থেকে এটা ফলো করতে পারো, ইটস আপ টু ইউ। ওকে। সো বলা হচ্ছে দেখো রেজিস্ট্যান্স ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স ডিউ টু হুইচ ইট অপোজেস অর রেস্ট্রিক্টস অর রেজিস্ট। এটা অনেকগুলো টার্ম ইউজ করা যায়, একটা হচ্ছে অপোজ, একটা হচ্ছে রেজিস্ট, একটা হচ্ছে রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি থ্রু ইট। ফ্লো অফ ইলেকট্রিসিটি মানে বলা হচ্ছে দ্যাট ইজ ইলেকট্রন। ইলেকট্রন মানে আমরা কি জানি, ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে? ইলেকট্রনের ফ্লো কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে, না নেগেটিভ থেকে পজিটিভের দিকে? নেগেটিভ থেকে পজিটিভ দিকে। আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে কি? পজিটিভ থেকে নেগেটিভ দিকে হচ্ছে কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্ট। ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে কনভেনশনাল কারেন্ট, আর নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে আনকনভেনশনাল কারেন্ট। আনকনভেনশনালটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের কারেন্ট। যেমন এই যে আমি একটু এটা দেখাই তোমাদেরকে, দেখো দেখো এই যে এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, এই যে দেখো এখানে কপার হচ্ছে পজিটিভ পজিটিভ ইলেকট্রোড, জিঙ্ক হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। তো কপার থেকে দেখো এই যে কপার থেকে যে পজিটিভ চার্জ, যে চার্জটা যাচ্ছে কপার থেকে জিঙ্কের দিকে, সেটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট। আর জিঙ্ক থেকে যেটা কপারে আসছে সেটা হচ্ছে ডাইরেকশন অফ ইলেকট্রন ফ্লো, মানে এটা আনকনভেনশনাল কারেন্ট। সো সেই জন্য জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম, এই যে এখান থেকে বলছিলাম, এই যে the direction of conventional current which is given by the direction of flow of positive charge is from copper to zinc, আর জিঙ্ক থেকে কপারে যেটা যাবে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন। সো আমি আমি আমার জায়গায় চলে আসি আবার। সো এটা আমরা জানি যে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। তো ওহমকে মাঝে মাঝে তোমরা একটু কাইন্ডলি তোমাদের মাইক্রোফোন গুলো অফ করো। আমি যখন তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করবো বা রেসপন্স আশা করবো তখন তোমরা মাইক্রোফোন অন করবা। এখন আপাতত সবাই বন্ধ করো। থ্যাংক ইউ সো মাচ। সো ওহমের ইউনিট হতে পারে মেগা ওহম। দেখো মেগা ওহম, মেগা মানে 10⁻⁶ ওহম, কিলো ওহম মানে 10⁻³ ওহম, তারপরে মিলি ওহম 10⁻³ ওহম, মাইক্রো ওহম 10⁻⁶ ওহম, আর ইত্যাদি ইত্যাদি। তো এরকম ওহমের অনেকগুলো ছোট বড় একক হইতে পারে, কিন্তু মূল একক হচ্ছে ওহম। এই যে দা প্র্যাকটিক্যাল ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম। এবং যার নাম থেকে এই ইয়াটা আসছে, যিনি যিনি একজন জার্মান ম্যাথমেটিশিয়ান, জার্মান একজন মনীষী বিজ্ঞানী, তার নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। এই যে জর্জ সাইমন ওহম, জার্মান ম্যাথমেটিশিয়ান, ওনার থেকেই এই ওহম কথাটা আসছে। এবং আলটিমেটলি ওনার নাম থেকেই দেখো, হু ইজ ইন অ্যাবাউট 1827 formulated the law known after his name, ওহমস ল। একটু একটু পরে আমরা ওহমস ল দেখবো আজকে। তো তার নাম অনুসারে ওহমস লটা আসছে, তার নাম অনুসারে ওহমস লটা আসছে। সো এটা এই যে একটা তোমাকে দেখিয়ে ফেললাম, মেগা, কিলো বা মিলি, মাইক্রো ইত্যাদি ইত্যাদি। সো ওহমস ল
ওহমস ল আমরা যখন দেখতে সরি রেজিস্ট্যান্স যখন আমরা দেখতে যাব তখন মেইনলি আমাদেরকে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স টোটাল চারটা জিনিসের উপর নির্ভর করে, চারটা ফ্যাক্টর। একটু আগে আমরা দেখলাম না চারটা ফ্যাক্টর কি কি? চারটা ফ্যাক্টরাল, একটা হচ্ছে যেটা বয়েল স্টেটে দেখে আসলাম, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, একটা হচ্ছে লেংথ, একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর একটা হচ্ছে টেম্পারেচার। চারটা জিনিস দেখলাম না? সো এই চারটা জিনিস এখানে আবার বলা হচ্ছে। ইজ ইট ওকে? সো এই চারটা জিনিসের উপরেই এই রেজিস্ট্যান্স নির্ভর করে। কিন্তু আমরা যখন ইকুয়েশন লিখতে যাব তখন ইকুয়েশন লেখার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে লেংথের কথা আর ক্রস সেকশনাল এরিয়ার কথা। দেখো আমি একটু বুঝিয়ে বলি, নিচে চলে আসো। দেখো আমরা যখন বলি যে একটা রেজিস্ট্যান্স এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে এই যে একটা ছবি দেখা আছে, দেখো এই যে লেংথ যখন বড় হবে, লেংথ যখন বেশি হবে, এরিয়া ক্রস সেকশনাল এরিয়া ছোট হবে। এই যে লার্জার এল স্মলার এ গ্রেটার আর, মানে লেংথ বড় হওয়া মানে এ ছোট হওয়া, আর এগুলো হওয়া মানে আর বড় হওয়া। আবার লেংথ ছোট হওয়া, দেখো লেংথ ছোট হওয়া মানে এ বড় হওয়া, আবার তার মানে হচ্ছে আর ছোট হওয়া। এটা আবার আমরা বয়েল স্টেট থেকে আরেকটু সুন্দরভাবে দেখবো। আমি জাস্ট এখান থেকে ইকুয়েশনটা বোঝানোর জন্য আমি এখানে চলে আসলাম। তো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যে জিনিসটা পড়বো এভাবে, যে একটা স্টুডেন্টরা বললাম মাইক্রোফোন অফ করো, যাদের মাইক্রোফোন অন আছে। হৃদয়ের আবার সেম প্রবলেম, শাহরিয়াজ হৃদয় আবার আগের দিনের মতো মাইক্রোফোন অন করে রাখছে। আমি অফ করে দিছি, আবার অন করে। ওকে, খেয়াল করো, অ্যাটেনশন যাতে ব্রেক না হয়। রেজিস্ট্যান্স কি হয়? রেজিস্ট্যান্স লেংথের ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর ক্রস সেকশনাল এরিয়ার ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো বলা হচ্ছে ইট ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ ইটস লেংথ এল, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেংথ এল and resistance is inversely proportional to the cross sectional area of the conductor, that is A। তার মানে আমরা যে সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম, যে রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে L আর ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে A, মানে A ক্রস সেকশনাল এরিয়া। আলটিমেটলি আমরা লিখতে পারি R proportional to L by A or R is equal to rho L by A। স্বাভাবিকভাবে এখানে একটা রো চলে আসছে, রো যেখানে প্রপোর্শনাল সিম্বল থাকবে সেখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট চলে আসবে। এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে রো, রো, এবং এটাকে আমরা বলবো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। যদি এল এর মান 1 হয়, এ এর মান 1 মিটার স্কয়ার হয়, তখন আর এর মান হবে রো। তার মানে আমরা বলতে পারি hence specific resistance of a material may be defined as the resistance between the opposite force of a meter cube of that material। অর্থাৎ যে কোনো একটা ম্যাটেরিয়ালের যদি ইউনিট লেংথ হয়, একক লেংথ হয়, এবং 1 মিটার কিউব, এ মিটার কিউব মানে 1 মিটার কিউব, 1 মিটার কিউব মানে 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার এবং 1 মিটার। তো 1 মিটার স্কয়ার 1 মিটার দুইটাকে আমরা যদি ইনটু করি তখন সেটা হবে 1 মিটার কিউব। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো 1 মিটার কিউব, দেখছো এটা? দিস ইজ এ কিউব। যে ক্ষেত্রফল হচ্ছে, এরিয়া হচ্ছে 1 মিটার স্কয়ার, লেংথ হচ্ছে 1 মিটার। তাহলে দুইটাকে যদি একটা কিউবের, আমি যে কিউব মানে আমার এক কিউবের ক্ষেত্রে আমরা ভলিউম বের করি, ভলিউম মানে লেংথ ইনটু উইডথ ইনটু হাইট। তো লেংথ ইনটু উইডথ ইনটু হাইট যদি আমরা বের করি তখন সেটা হবে 1 মিটার কিউব, 1 মিটার কিউব অফ দ্যাট ম্যাটেরিয়াল। সো সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান তখন তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্সের সমান হবে। আবার এখান থেকে আমরা জানি রো এর মান এখান থেকে বের করে ফেলতে পারি খুব ইজিলি, যেটা টাফ কিছু না। সো এখান থেকে আমরা রো এর একটা একক বের করতে পারি। রো এর এগুলো সবগুলো থেকে রো এর একক বের করে, রো এর একক হচ্ছে ওহম মিটার। মাঝে মাঝে এটাকে ওহম সেন্টিমিটারও ইউজ করে। এই যে রো এর এককটা ওহম সেন্টিমিটারও মাঝে মাঝে এক্সপ্রেস করা হয়, রো এর এককটা মাঝে মাঝে সেন্টিমিটারে এক্সপ্রেস করা। তো আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। তার আগে ম্যাথমেটিক্যাল প্রবলেমে গো থ্রো করার আগে আমরা একটু আমাদের আবার বয়েল স্টেট থেকে একটু ঘুরে আসি। বয়েল স্টেট থেকে আবার ঘুরে আসলাম। বয়েল স্টেটটা আমি আবার ওপেন করলাম। এই যে একটু আগে আমরা দেখে ফেললাম এই সূত্রটা, সবাই নিশ্চয়ই দেখে আসছো। সো এটা হচ্ছে রেজিস্টিভিটি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। সো এবার আমি তোমাদের একটু দেখা চাচ্ছি ওই যে সেম জিনিসটা, রেজিস্ট্যান্স চারটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। রেজিস্ট্যান্স ইউজুয়ালি ডিপেন্ডস অন
ফোর ফ্যাক্টরস। একটা হচ্ছে material, that is higher the resistivity, the more the resistance. একটা হচ্ছে length, the longer the length, the more the resistance. একটা হচ্ছে cross sectional area, the smaller the area, the more the resistance. তারপর হচ্ছে temperature, the higher the temperature and the more the resistance. তো এই যে ফিগারটা এখানে দেয়া আছে। এরপরে দেখো যে জিনিসটা মেইনলি আমি তোমাদেরকে বলতে চাই এবং যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, যদি আমি বলি যে এখানে দুইটা কন্ডাক্টর আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কন্ডাক্টর, এখানে ফিগার নাম্বার 3.2 তে একটা কন্ডাক্টর, যেখানে রেজিস্ট্যান্সের চারটা ফ্যাক্টর দেখানো হচ্ছে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর। চারটা ফ্যাক্টর, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এল, একটা হচ্ছে রো মানে ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে টেম্পারেচার টি যেটা ডিগ্রি সেলসিয়াসে আসবে। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে, যদি দুইটা কন্ডাক্টর থাকে, একটা কপার একটা হচ্ছে আয়রন, যদি দুইটা কন্ডাক্টর থাকে বা যদি দুইটাই কপার থাকে দৈর্ঘ্য বড় ছোট হবে আর কি, যদি দুইটা কন্ডাক্টরই থাকে লেংথ ছোট বড় হইতে পারে, আবার দুইটা সেম কন্ডাক্টর হইতে পারে, এরিয়া কম বেশি হইতে পারে, আবার দুইটা সেম কন্ডাক্টর হইতে পারে, টেম্পারেচার কম বেশি হইতে পারে। সো দ্য ফ্যাক্ট ইজ, যদি আমাদের যে ফ্যাক্টরটা সেটা আমরা যদি মনে রাখি সেটা হচ্ছে R2 গ্রেটার দেন R1, তার মানে এই যে এই কেসটার ক্ষেত্রে R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে কি হবে, R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে হবে, প্রথমে আমি যদি রেজিস্টিভিটি চিন্তা করতে যাই, আমাদের প্রথম যেটা হচ্ছে রেজিস্টিভিটি মানে রো, রেজিস্টিভিটির ক্ষেত্রে হবে রো 2 গ্রেটার দেন রো 1, রো 2 গ্রেটার দেন রো 1, R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে। তারপরে লেংথের ক্ষেত্রে হবে L2 গ্রেটার দেন L1, R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে। তারপরে A2 লেস দেন A1, R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে। আর T2 গ্রেটার দেন T1, R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে। অর্থাৎ খেয়াল করো, তার মানে আমরা যে এখানে R2 গ্রেটার দেন R1 বলছি, অর্থাৎ R2 R1 থেকে বড়, তার মানে রো তো R এর সমানুপাতিক, তাহলে রো টু রো 1 থেকে বড় হবে। আবার লেংথ তো R এর সমানুপাতিক, তার মানে L2 L1 থেকে বড় হবে। আবার টেম্পারেচারও R এর সমানুপাতিক, তার মানে টেম্পারেচার T2 T1 থেকে বড় হবে। কিন্তু এরিয়া মানে A হচ্ছে R এর ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, তার মানে A2 লেস দেন A1 হবে। যেমন এই যে চারটা জিনিস এখানে মাথায়, এই চারটা জিনিস দেখলেই তোমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায়। যে আমি এখন দেখছি, খেয়াল করো, এই যে এখানে চারটা জিনিস, চারটা কথা একসাথে দেখবা, আর এইখানে যেগুলো দেখছো এই পুরো এই চারটা জিনিস এ বি সি ডি আই থিঙ্ক একটা একটা ক্লাস দেখা আছে। তোমরা যদি চাও কেউ এটা আমি অবশ্যই বলে রাখি এই জিনিসটা, সেটা হচ্ছে এটা আমি যদি তোমাদেরকে নাও বলি, তোমরা এই কাজটা করতে পারো তোমাদের মোবাইলে বা তোমাদের কম্পিউটারে, স্ক্রিনশট নেওয়ার সুযোগ আছে। তোমরা চাইলে এই যে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, এই যে আমি মার্ক করছি, এই যে মনে করো ধরো আমি এই জিনিসটা মার্ক করলাম, এই যে অংশটা মার্ক করলাম, তাই না, একসাথে দেখানোর জন্য, একসাথে পড়ার জন্য। সো এই অংশগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো যখনই যে কোনো ক্ষেত্রে আমি বলি বা না বলি, তোমরা যদি মনে করো যে না স্ক্রিনশট নেওয়া দরকার আছে বা এই জিনিসটা ইম্পর্টেন্ট বা এই টপিকটা স্ক্রিনশটটা নিয়ে রাখা দরকার, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। সো আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে, দেখো বলা হচ্ছে দ্য হায়ার দ্য রেজিস্টিভিটি দ্য মোর দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্টিভিটি যত বেশি হবে রেজিস্ট্যান্সও তত বেশি হবে। তার মানে R2 আমাদের আমাদের মূল ইয়াটা কি ছিল, মূল কেস বা মূল যে ব্যাপার সেটা কি ছিল, R2 গ্রেটার দেন R1। সেক্ষেত্রে তাহলে যেহেতু রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্স দুইটাই সমানুপাতিক, তাহলে রো 2 গ্রেটার দেন রো 1 হবে। আবার বলছে লেংথ যদি বড় হয়, দ্য লঙ্গার দ্য লেংথ অফ এ কন্ডাক্টর দ্য মোর দ্য রেজিস্ট্যান্স, লেংথ যদি বড় হয় তাহলে রেজিস্ট্যান্সও বেশি হবে। তার মানে লেংথের সাথে রেজিস্ট্যান্স সমানুপাতিক, রেজিস্ট্যান্স বাড়লে লেংথও বাড়বে। সেক্ষেত্রে R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে আমরা বলতে পারবো L2 গ্রেটার দেন L1। আবার স্মলার দ্য এরিয়া অফ এ কন্ডাক্টর দ্য মোর দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ যদি কন্ডাক্টরের এরিয়াটা ছোট হয় রেজিস্ট্যান্স বড় হবে। তার মানে R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে আমরা বলবো A2 লেস দেন A1, A2 গ্রেটার দেন A1 এখানে বলতে পারবো না। একইভাবে দ্য হায়ার দ্য টেম্পারেচার অফ এ কন্ডাক্টর দ্য মোর দ্য রেজিস্ট্যান্স, একইভাবে টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্সও বাড়বে। সেক্ষেত্রে R2 গ্রেটার দেন R1 এর ক্ষেত্রে T2 গ্রেটার দেন T1 হবে। সো আই এক্সপেক্ট এটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর এইটা আরেকটা জিনিস, এটা আমাদের সূত্রে পরবর্তী কাজে লাগবে এরিয়ার ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে দেখবা, এটা আমরা এই যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাব তখন তোমরা এই জিনিসটা দেখবা, এরিয়া বা এ এর ক্ষেত্রে আমরা যে সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার মানে আর মান হচ্ছে ব্যাসার্ধ, দ্যাট ইজ রেডিয়াস, রেডিয়াস মানে ডায়ামিটারের অর্ধেক, তার মানে আর ইজ ইকুয়াল টু হবে D/2।
আর ইজ ইকুয়াল টু হবে d/2, তার মানে আলটিমেটলি দাঁড়াবে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু পাই d স্কয়ার বাই 4। তো আমরা সরাসরি, আমি এখানে আর কিছু বলছি না, আমরা সরাসরি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। ওকে, তো আমি একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তোমাদের দেখাতে চাই। দেখো, সো এখানে এই যে একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলা অনেকগুলা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, মেটাল না বলা আসলে ম্যাটেরিয়াল বলাটা বেটার, অনেকগুলো ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি দেওয়া আছে, যেমন সিলভার, কপার, গোল্ড, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি, টিন অক্সাইড, কার্বন ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, দ্যাট ইজ ওহম, দ্যাট ইজ সরি রো, দ্যাট ইজ রো দেয়া আছে ওহম সেন্টিমিটার, এককটা হচ্ছে ওহম সেন্টিমিটার। সো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখো, determine the resistance of 100 feet of 28 copper telephone wire if the diameter is 0.0126 inch. So এখানে 28, এই যে তোমাদের হ্যাশ দিয়ে 28 লেখা, এটা আসলে তোমাদের এভাবে না দিয়ে সরাসরি এই কপারের যে মানটা দেখতে পাচ্ছ, কপারের রেজিস্টিভিটির মান দেখতে পাচ্ছ 1.723 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, এই মানটাই দেওয়া থাকবে। মানে এখানে 28 কপার মানে এটাকে রেফার করছে, টেবলের কপারের এই ভ্যালুটাকে রেফার করছে। আর 0.0126 ইঞ্চ, 0.0126 ইঞ্চ এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, যেহেতু এটা ওহম সেন্টিমিটারে আছে সেজন্য এটা সবগুলো সেন্টিমিটার দিব। আবার 100 ফিট এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তো এটার জন্য যে সূত্র সেটা আমাদের মাথায় রাখতে হবে, যে তোমার আমরা জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 39.37 ইঞ্চেস। এটা সবাই মুখস্থ মনে রাখবে সারা জীবনের জন্য। 1 মিটার ইজ ইকুয়াল টু 39.37 ইঞ্চেস, মনে থাকবে। 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চেস। আবার আবার এক সেন্টিমিটার, আবার আমরা যদি বলি যে এটা 1 সেন্টিমিটারের ক্ষেত্রে, তাহলে 1 সেন্টিমিটারের ক্ষেত্রে তখন সেটা জিনিসটা ওভাবে কনভার্ট করে আসতে হবে। 1 সেন্টিমিটারের ক্ষেত্রে সেটা মানে ওভাবে কনভার্ট করে, 1 ইঞ্চের ক্ষেত্রে এটা ওভাবে কনভার্ট করে আসতে হবে। যদি 1 মিটার, 1 মিটারে 39.37 ইঞ্চেস, তার মানে 1 মিটারে যদি 39.37 ইঞ্চেস হয়, 1 মিটার মানে আবার 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারে হচ্ছে 39.37 ইঞ্চেস। তার মানে তুমি এখন এই 100 দিয়ে 100 কে তুমি 39.37 দিয়ে ভাগ করো, 100 কে 39.37 দিয়ে ভাগ করো, তাহলে কত সেন্টিমিটার হবে? 2.54 সেন্টিমিটার হবে কিনা দেখো তো। 2 তোমাদের যে কারোর কাছে মোবাইল আছে বা ক্যালকুলেটর থাকতে পারে, ভেরি ইজি। যদি আমি আমার এই ফিগারটা মনে রাখো, এটা মুখস্থ করে রাখো, একদম মুখস্থ। 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 39.37 ইঞ্চেস, 39.37 ইঞ্চ। এটা হচ্ছে 1 মিটার সমান সমান, মানে মিটার আর ইঞ্চের মধ্যে রিলেশন, মিটার মধ্যে ইঞ্চের মধ্যে রিলেশন। তাহলে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চেস হয়, তাহলে 1 মিটার মানে আবার 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 39.37 ইঞ্চেস। তাহলে 1 সেন্টিমিটারে কত হবে? 1 সেন্টিমিটারে কত ইঞ্চ হবে সেটা 39.37 কে 100 দিয়ে ভাগ করলে বের করবো। আবার 1 ইঞ্চে কত সেন্টিমিটার হবে? 100 কে 39.37 দিয়ে ভাগ করলে আমরা ইঞ্চের সাথে সেন্টিমিটারের রিলেশনটা পেয়ে যাবো। এই যেখানে লেখা আছে দেখো, ইঞ্চের সাথে সেন্টিমিটার রিলেশন হচ্ছে 2.54 সেন্টিমিটার। সো আমরা এটাকে ওদের এই প্রসেসে যেতে হবে বলে কথা নাই, তুমি তোমার মতো করে করো। ইঞ্চকে ইঞ্চকে সেন্টিমিটার নিব, 100 ফিটকে আগে ইঞ্চে নিতে হবে, মানে 100 ফিটের সাথে 12 ইন্টু করতে হবে, 12 ইন্টু করে ইঞ্চে নিয়ে ওইটাকে আবার সেন্টিমিটার নিব। তো আমরা এই যে সেন্টিমিটার নিয়ে গেলাম, সেন্টিমিটার নিয়ে যাওয়ার পরে স্বাভাবিক আমাদের যে সূত্র আর ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র হচ্ছে এটা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তো এখানে আমাদের সূত্র অনুযায়ী আমাদের বের করতে হবে কি, ডিটারমাইন দা রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্স বের করতে হবে। সো এখানে আমরা কি বের করলাম, আর ইজ ইকুয়াল রো এল বাই এ তে রো এর মান জানি, এই যে রো এর মান, এটা হচ্ছে রো এর মান, এখানে রো এর মানটা জানি, এল এর মান জানি, রো এর মান জানি, এল এর মান জানি। এল এর মান কত? এই যে এল এর মান হচ্ছে এটা 3048 সেন্টিমিটার। আর এ এর মান জানি না, এর মান জানি না, কিন্তু এর যে সূত্রটা একটু আগে দেখালাম, a is equal to pi d square by 4, এখান থেকে ডি এর মান জানি 0.032 সেন্টিমিটার। এখানে ডি এর মান বসাইলে স্কোয়ার করে ইত্যাদি ইত্যাদি করার পরে আমরা এখানে এর মানটা পাবো, এর মানটা এখানে বসাই দিলে আর এর মানটা আমরা বের করে ফেলতে পারবো খুব ইজিলি। এবং আর এর মানটা হচ্ছে 6.5 ওহম, আর এর মানটা হচ্ছে এখান থেকে 6.5 ওহম। সো ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে এটা বের করে ফেলতে পারি। সো আমি এখানে এখানে আরো অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এবং আমি এগুলো এখান থেকে স্কিপ করে যাচ্ছি। তো আমি সরাসরি তোমাদের জন্য আমি আরেকটা আমি আর অন্য যে আমাদের বইটা আছে সেখান থেকে আমি তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানোর চেষ্টা করি। এবং এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এবং এখান থেকে দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম
আমি আমার এটা করা আছে, তো এই জিনিসটা আমি তোমাদেরকে আমি মেসেঞ্জারে তোমাদের গ্রুপে এটা আমি শেয়ার করব, যেটা তোমাদের এখানে করা আছে, যেই প্রবলেম গুলো সলভ করা আছে। সো এখানে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমি মেইনলি এটা করার অর্থ হচ্ছে এখানে যে প্রবলেম সলভ করা আছে সেটা হয়তো তোমাদের বুঝতে বা একটু কমপ্লেক্স হতে পারে। যেমন এই যে এক্সাম্পল, এখানে যে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল 1.4, এটা তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। সো দ্যাটস ওয়াই আমি এটা একটু একটু চেষ্টা করছি ইজি হ্যান্ডে এটা করার জন্য। তো হোয়াট এভার, আমি একটু এক্সাম্পল 1.3 থেকে আসি। এটা আমরা আরেকটা বই থেকে দেখছি, সেটা হচ্ছে বিএল থেরেজা, আরেকটা বই থেকে আমরা দেখছি। সো কয়েল, তোমরা চাইলে এই এক্সাম্পল গুলো মার্ক করে রাখতে পারো, এক্সাম্পল গুলো মার্ক করে রাখতে পারো। যেটা আমরা দেখলাম রেজিস্ট্যান্স থেকে যেটা যে প্রবলেমটা একটু আগে দেখলাম সেটা হচ্ছে তোমার এক্সাম্পল 3.7 বয়েল স্টেট থেকে, বয়েল স্টেটের এক্সাম্পল 3.7, বয়েল স্টেট এক্সাম্পল 3.7। আর এখন যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে ভিএল থেরেজার এক্সাম্পল 1.3, ভিএল থেরেজার এক্সাম্পল 1.3, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। VL Therager example 1.3. Okay. So আমরা একটু দেখি, a coil consists of 2000 turns of copper wire, মানে কপার ওয়্যারে 2000টা ফাঁক আছে, টার্ন আছে, having a cross section area of 0.8 millimeter square. The mean length per turn is 80 centimeter, প্রতি টার্নে লেংথ হচ্ছে 80 centimeter, and the resistivity of copper is 0.02 micro ohm meter. Find the resistance of the coil and power absorbed by the coil when connected across 110 volt DC supply. তোমরা নরমালি একটু খেয়াল করবে যখন আমরা বয়েল স্টেট থেকে যে জিনিস আমি বলছি সেটা একটু খেয়াল করো। আহ এটা অবশ্য সবার জন্যই বেটার ছিল, সবাই শুনতে পারলে ভালো হইতো। তো যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে তো এটা সবাই শুনতে পারলে ভালো হইতো। তো তারপরও তোমরা এটা অন্যদের কাছে শেয়ার করবো। আর আজকে আজকে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট গত ক্লাসের তুলনায় কম, অনেক কম। তো আমি চাই পার্টিসিপেন্টসদের প্রেজেন্স, পার্টিসিপেন্টসদের পার্টিসিপেশন ক্লাসের মধ্যে সবসময় থাকুক, কনস্ট্যান্টলি থাকুক। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি হচ্ছে তোমরা খেয়াল করবা, তোমরা যখন ভিএল থেরেজা এই বইটা থেকে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে যাবা, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা বয়েল স্টেটের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থেকে একটু ডিফিকাল্ট, একটু কমপ্লেক্স। সেজন্য এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করার জন্য তোমাদেরকে এক্সট্রা কেয়ার দরকার আছে, এক্সট্রা অ্যাটেনশন তোমাদের দরকার আছে। তো এটা তো তোমাদের খেয়াল রাখবা, এটা একটু তোমাদের জানার জন্য বলে রাখলাম। তো তাহলে আমরা একটু খেয়াল করি প্রথমে আমাদের সলিউশনে যাওয়ার আগে। তাহলে দেখো আমাদের সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এ এর মান আমরা জানি যে এ এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে, তারপরে রো এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে, রো এর মান দেয়া আছে। তার মানে এখানে আরেকটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে কপার ওয়্যারের পাক সংখ্যা, মানে নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা দেয়া আছে, যেটা হচ্ছে 2000। আর প্রতিটা টার্নের লেংথ দেয়া আছে আবার 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। তার মানে যদি একটা টার্নে যদি 80 সেন্টিমিটার মানে এটা যদি আমরা মিটারে নিই 0.8 মিটার, তাহলে 1 মিটার একটা টার্নে যদি 0.8 মিটার হয়, তাহলে 2000 টার্নে কত হবে? দেখো দেখো লেখা আছে দ্য লেংথ অফ দ্য কয়েল L is equal to 0.8 into 2000 is equal to 1600 মিটার। আর এরিয়া দেওয়া আছে 0.8 মিলিমিটার স্কোয়ার। তো স্বাভাবিক এটাকেও মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এক মিলিমিটারকে মিটারে নিতে হলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। তাহলে মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিতে হলে 10⁻³ হোল টু দি পাওয়ার 2, মানে 10⁻³ হোল স্কোয়ার, তার মানে 10⁻⁶। এই জিনিস সবাই মাথায় রাখবে, মনে রাখবে, এটা যেন ভুল না হয়। স্কোয়ার মানে এখানে মিলিমিটার, আর তুমি স্কোয়ার দেখছো, স্কোয়ার মানে এখানে 10⁻⁴ না, এখানে 10⁻⁶। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে মিলিমিটারের সাথে মিটারের রিলেশনটা কি, মিলিমিটারের সাথে মিটারের রিলেশন হচ্ছে 10⁻³ আর যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে 10⁻³ এর সাথে স্কোয়ারটাও পাওয়ার হিসেবে যুক্ত হবে। তাহলে 10⁻³ আবার হোল পাওয়ার হচ্ছে 2, তাহলে -3 আর 2 ইন্টু করলে -6। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে 0.8 ইন্টু 10⁻⁶ মিটার স্কোয়ার। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, এল এর মান পেয়ে গেলাম, রো এর মান এখানে দেয়া আছে
এই যে রো এর মান দেয়া 0.02 মাইক্রো ওহম মিটার। তো মাইক্রো আছে, এটাকেও আমরা ওহম মিটার নিতে হবে। মাইক্রো মানে 10⁻⁶। এই যে মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶, বাকি মানগুলো জানি, এখান থেকে আর এর মানটা বের করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এই প্রবলেমের ফার্স্ট পার্ট। এই যে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট বলা হচ্ছে and power absorbed by the coil when connected, power absorbed by the coil when connected across 110 volt DC supply। অর্থাৎ যে পাওয়ারটা অ্যাবজর্ব হচ্ছে বা যে পাওয়ারটা নেওয়া হচ্ছে কয়েলের মাধ্যমে বাই দ্য কয়েল, যখন 110 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে। তার মানে আমাদের যে সূত্র আমরা নরমালি জানি, সেই সূত্রটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে আমাদের যে সূত্র সেটা আমরা জানি, সেটা হচ্ছে পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। নরমালি আমরা পাওয়ারের ক্ষেত্রে তিনটা সূত্র জানি। একটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিআই, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। পাওয়ারের ক্ষেত্রে আমরা তিনটা সূত্র আমরা জানি। এই যদিও এটা মেইনলি আগে আসলে ওহমস ল যদি তোমরা জানো, ওহমস ল থেকে মেইনলি এই জিনিসটা আসবে। তো যদিও এখানে ওহমস ল পরে দেখানো হচ্ছে, ওহমস লটা এখানে পরে দেখানো হচ্ছে। তো ওহমস ল পরে পরে দেখানোর কারণে এই জিনিসটা, সূত্রগুলো এটা আসলে পরবর্তীতে আসবে আর কি। কিন্তু আমরা ওই সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রথমে সলভ করে ফেলছি। আমি তোমাদের একটু ওহমস ল তো দেখিয়ে আনি। ওকে, এই যে ওহমস ল, এটা ওহমস ল তোমাদেরকে আমি একটু আগে বলে ফেলি এখান থেকে। তাহলে দেখো, আমরা যে ওহমস ল কয়েকটা স্টেটমেন্ট পসিবল। তো ওহমস ল যে স্টেটমেন্টটা মেইনলি তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু একটা ওয়ার্ড ফাইলে দেখাবো একটু পরে, আগে একটু এখানে বলি। যে বলা হচ্ছে, দেখো, দিস ল অ্যাপ্লাইজ টু ইলেকট্রিক conduction through good conductors and right, this law applies to electric conduction through good conductors and may be stated as follows। কিভাবে বলতে পারি? The ratio of the potential difference, that is V, between any 2 points on a conductor to the current, that is I, flowing between them, provided the temperature of the conductor does not change। অর্থাৎ আমি লাইনটা আবার বলি, the ratio of potential difference V between any 2 points on a conductor to the current I। অর্থাৎ V potential difference মানে V এবং কন্ডাক্টর ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, দ্যাট ইজ I, এদের যে রেশিও, দ্যাট ইজ V বাই I। রেশিও মানে V বাই I বা V is to I। আর রেশিও বলার সময় যে ইংলিশের ক্ষেত্রে যে টার্মটা ইউজ করা হয়, সেটা হচ্ছে 2। এই যে 2, এই টার্মটা ইউজ করা হয় রেশিও বলার সময়, 2 টার্মটা ইউজ করা হয়। দ্য রেশিও অফ ভি, আমরা লাইনটা এভাবে বলতে পারি, দ্য রেশিও অফ ভি টু আই। দেখো এখন বুঝো কিনা, দ্য রেশিও অফ ভি টু আই, ওকে, উইদিন এ কন্ডাক্টর। দ্যাট মিনস যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে বা কন্ডাক্টর দুই প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা সাথে কন্ডাক্টরের ভেতর দিয়ে যে ইলেকট্রিসিটি বা কারেন্টটা প্রবাহিত হচ্ছে, সেটার যে রেশিওটা, সেটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সেটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যেমন দেখো, এই যে ভি এবং আই এর যে রেশিও, সেটা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এবং আমরা ধরে নিই যে এই কনস্ট্যান্টটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু। এই কনস্ট্যান্টটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু, এবং সেটা হচ্ছে হোয়ার আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর বিটুইন দ্য 2 পয়েন্টস কনসিডার। অর্থাৎ এই যে একটা কন্ডাক্টরের যে দুইটা পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সের কথা বলা হচ্ছে, একটা কন্ডাক্টরের মধ্যে যে দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সের কথা বলা হচ্ছে, সেই কন্ডাক্টরেরই কন্ডাক্টরের কন্ডাক্টরের দুইটা পয়েন্টের মধ্যে যে রেজিস্ট্যান্সটা বা যে কন্ডাক্টরের দুইটা পয়েন্টের মধ্যে যে ইলেকট্রিক টার্মিনালটা থাকে, সার্কিট এলিমেন্টটা থাকে, যে দুইটা টার্মিনালের ভেতর যে সার্কিট এলিমেন্টটা থাকে, সেই সার্কিট এলিমেন্টটাই হচ্ছে আসলে রেজিস্টর, এবং তার ধর্মটা বা বৈশিষ্ট্যটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা কাজ, রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা কাজ বা বৈশিষ্ট্য বা ধর্ম। রেজিস্ট্যান্স যে করে বা রেজিস্ট্যান্সের এই যে কাজটা যে করে, তার নাম হচ্ছে রেজিস্টর। রেজিস্টর হচ্ছে একটা ডিভাইস বা রেজিস্টর হচ্ছে একটা সার্কিট এলিমেন্ট যে রেজিস্ট্যান্সের কাজটা করে। ওকে, তো আমি একটু তোমাদেরকে ওহমস লটা আর একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, এবং তোমাদেরকে আমি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, যখনই আমরা ওহমস লর কথা বলবো, বা এটা আমরা বয়েল স্টেট থেকেও দেখতে পারি, এটা তোমাদের উপর নির্ভর করে, তোমাদের চয়েস, তোমরা কোথা থেকে ফলো করবা।
তো আমি তোমাদের সবগুলো ইনফরমেশন বা সবগুলো ম্যাটেরিয়াল, কোর্স ম্যাটেরিয়াল তোমাদেরকে আমি দিব। এখন তোমাদের পছন্দ, তোমার যেখান থেকে শিখো বা তোমার যেখান থেকে লিখো না কেন, সেটা সেটা যদি কারেক্ট হয়, সেটা যদি কারেক্ট হয়, তোমার সোর্স ইজ নট ইম্পর্টেন্ট, তোমার লেখাটা কারেক্ট হওয়াটা ইম্পর্টেন্ট। তো সেটা যদি কারেক্ট হয়, তোমরা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। তো আমি তোমাদের যে জিনিসটা বলতে চাচ্ছি, ওহমস ল এর আরেকটা স্টেটমেন্ট, আমরা মাঝে মাঝে বলি ইন আদার ওয়ার্ডস, ওহমস ল এর আরেকটা স্টেটমেন্ট হতে পারে, সেটা হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কোনো ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কোনো ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, তখন সেই ইলেকট্রিক কারেন্টটা কন্ডাক্টরের কন্ডাক্টরের মধ্যে যে কোনো যে কোনো টু পয়েন্টের, যে কোনো টু পয়েন্টের মধ্য দিয়ে, দুই বিন্দুর মধ্য দিয়ে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। অর্থাৎ আমাদের যে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকটা এরকম। আমি তোমাদের এটা আমার একটা ওয়ার্ড ফাইল থেকে আমি তোমাদেরকে দেখাই। আমার ওয়ার্ড ফাইলটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি যে ওয়ার্ড ফাইলটা ওপেন করছি। জি না স্যার। স্যার, না স্যার। ওকে, আমি আমি শো করছি। ওকে, দেখো আমি একটা ইকুয়েশন এখানে ইনসার্ট করলাম, এবং এখানে যে জিনিসটা আমাদের লাগবে মেইনলি, একটা প্রপোর্শনাল সিম্বল, একটা আলফা হলেও হবে, আলফা হবে না, প্রপোর্শনাল সিম্বল লাগবে। আচ্ছা, হোয়াটএভার, প্রপোর্শনাল সিম্বল এখানে থাকবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমি এখানে একটু যাই সিম্বলে। তোমরা একটু কাইন্ডলি মাইক্রোফোন অফ করো, so much noise here. আচ্ছা, এখানে আমরা আপাতত আলফা দিয়ে প্রপোর্শনাল সিম্বলটার কাজ চালাই। আমি তোমাদের যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওকে, আই থিঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই জিনিসটা এখন দেখতে পাচ্ছ। আমি একটু সূত্রটা, ওহমস ল এর স্টেটমেন্ট আমি আবার বলি। ওহমস ল স্টেটমেন্টটা হচ্ছে, in a conductor the flowing electric current, অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে, is directly proportional to the potential difference of any 2 points of that conductor. আমি কি লাইনটা আবার বলবো? অর্থাৎ ওহমস লটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে, in a conductor or within a conductor the current flowing through it, that is I, is directly proportional to the potential difference of any 2 points of that conductor, that is V. তার মানে আমাদের এই সূত্রটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দাঁড়াবে I proportional to V। যখনই যখনই প্রপোর্শনাল সিম্বল থাকে, তখন আমরা কি নিয়ে আসি? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসি, এবং সূত্র মতে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হবে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হবে 1 বাই R। এখন যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কখনোই এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট শুধু আর আসবে না, দ্যাট ইজ দ্য কনফিউশন। এটা কিন্তু তোমাদের খুব মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে, এবং এটাই তোমাদের কনফিউশন অ্যারাইজ করবে।
আমরা নর্মালি যখনই প্রপোর্শনাল সিম্বল আমরা যখনই আনার চেষ্টা করি, যখনই আমরা কোনো কিছু ক্ষেত্রে বলি, যেমন আমরা এখানে বলি, বলার পরে আমরা কি করব, ইকুয়াল টু আর লিখে দিব, আই ইজ ইকুয়াল টু আর ভি, বা আই ইকুয়াল টু ভি আর, এভাবে লিখে দিব, তাই না? আই ইকুয়াল টু ভি আর এভাবে বলে দেবো। কারণ নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা একটা এই আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে ইনটু করি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবককে ইনটু করি। খুব রেয়ারলি আমরা সমানুপাতিক ধ্রুবককে ইনভার্স করি, মানে ভাগ করি, সমানুপাতিক ধ্রুবককে ভাগ করি খুব রেয়ারলি, মানে একটা ভাগের সমানুপাতিক ধ্রুবক বা ইনভার্স প্রপোর্শনাল আনি, ইনভার্স প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনি খুব রেয়ারলি। যেমন এখানে আনছি 1/r, এখানে 1/r-টাই হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, নট আর। আর কিন্তু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নয়, 1/r হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ইজ ইট ক্লিয়ার? এই জিনিসটা তোমার অবশ্যই মনে রাখবে। সো এটা ভুল, এটা ভুল, এটা আমি কেটে দিলাম। তো এই জিনিসটা মনে রাখবে যে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে 1/r, এবং এখান থেকে 1/r এর আরেকটা 1/r এর জায়গায় আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটার নাম হচ্ছে, আমি তোমাদেরকে এটা দেখাই, 1/r এর জায়গায় আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে জি। সেটা কি? জি। জি এর নাম হচ্ছে, জি এর নাম হচ্ছে কন্ডাক্ট্যান্স। জি এর নাম কি? কন্ডাক্ট্যান্স। আমরা বলতে পারি where G is the conductance, where G is the conductance and which is opposite to the resistance, which is opposite to the resistance, তাই না? Inverse, আবার আমরা বলতে পারি which is inverse to the resistance, which is inverse to the resistance. ওকে, সেজন্য জি, জি এর মানটা, জি সমান সমান কি 1/r। তার মানে জি কি? জি হচ্ছে কন্ডাক্ট্যান্স, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো তার মানে রেজিস্ট্যান্সের কাজ কি? রেজিস্ট করা, বাধা দেয়া। আর কন্ডাক্ট্যান্সের কাজ কি? মানে জি এর কাজ কি? বাধা, এই কোনো বাধা না দেয়া, ইলেকট্রিসিটি বা চার্জের ফ্লোটাকে মসৃণ বা স্মুথ রাখা, চার্জের ফ্লোটাকে ঠিক রাখা, এটা হচ্ছে জি এর কাজ। এবং জি এর আরেকটা একক আছে, এটা এটা আমরা একটু পরে দেখবো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে বলে দিই, the unit the unit of the unit of G is Siemens. Unit of G is Siemens, যেটাকে সংক্ষেপে ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করা হয়। যেখানে আমরা আর কে প্রকাশ করি কি দিয়ে? আর এর এককটা কি? the unit of R is ওহম। আমরা কি জানি? আর এর ইউনিটটা কি? আর এর ইউনিটটা হচ্ছে ওহম। ওকে, এটাকে আমরা বলি ওহম, এবং এটাকে উইদিন ব্র্যাকেট যদি আমরা বলি এভাবে। সো জি এবং আর, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তার মানে এখানে যদি আমরা বলি ওহমস ল এর ক্ষেত্রে, ওহমস ল এর ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি যে, অর্থাৎ এই লাইনটা লিখলাম আই প্রপোর্শনাল টু ভি, এটা থেকে ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারি আই ইকুয়াল টু জি ভি। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো, ডাইরেক্টলি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হইতে পারে জি, মানে কন্ডাক্ট্যান্স। আর তুমি যদি মনে করো যে তুমি আর আনতে চাও, তখন তোমাকে আর শুধু আর লিখলে হবে না, তোমাকে লিখতে হবে 1/r। এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে 1/r, মানে ইনভার্সলি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা হবে ইনভার্সলি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মনে থাকবে? তো আই থিঙ্ক এটা তোমার জন্য ইজি। তো আমি যে ওহমস লটা তোমাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আই এক্সপেক্ট তোমরা এটা বুঝতে পারছো। আমি আবার আমার মূল যে স্ক্রিন শেয়ারিং সেটাতে আমি চলে যাই। তো আচ্ছা, এটার দেখানোর দরকার নাই। তো আমি এই জিনিসটা তোমাদের দেখাই ফেলছি। ওকে, সো এই যে এটা আমি তোমাদের দেখাই ফেলছি, এটা দেখানোর দরকার নাই। তো আমি আমার আগের ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে চলে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। সো হ্যাভ আ লুক, এটা শেষ করি। সরি, আমি এটা একটু শেষ করি। ওকে, ওকে, আমার ওয়ার্ড ইয়াটা কি আবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা? জি জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমি এই ইকুয়েশনটা আবার একটু কপি করি, এখানে আবার কপি করি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? আমরা কি এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে লিখতে পারি কিনা? ইয়েস স্যার। ভি ইকুয়াল টু আর আই আর লিখতে পারি। তারপরে আবার আরেকটা ইকুয়েশন লিখতে পারি কিনা? যে আর
r equal to r equal to r equal to v by i, r equal to v by i লিখতে পারি কিনা? কারণ যখন i এখানে নিয়ে আসবো, আমি যখন i এখানে নিয়ে আসবো, তখন আলটিমেটলি এই সূত্র থেকে আর যদি এখানে নিয়ে যায় i এখানে চলে আসবে, তাহলে r equal to v by i। সো এই যে ইকুয়েশন গুলো আমরা দেখলাম, এগুলো সবগুলোই ওহমস ল থেকে পসিবল। আমাদের এই টপিকটার নাম কি? এই টপিকটার নাম হচ্ছে, আমরা যেটা এখন দেখলাম, এটা হচ্ছে ওহমস ল। এই টপিকটা হচ্ছে ওহমস ল। তো তোমরা চাইলে ওহমস লর এই জিনিসটা, ওহমস লটা এখান থেকে তোমরা দেখতে পারো, বা এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। তাহলে ওহমস লর যে স্টেটমেন্টটা, আমি কি স্টেটমেন্ট এখানে লিখে দেবো তোমার জন্য? ওহমস লর যে স্টেটমেন্টটা সেটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইন আ conductor in a conductor the electric current flowing through it is directly proportional, the current flowing through it is directly proportional to the potential difference of any 2 points, the potential difference of any 2 points of the conductor. ওকে, সো আই থিঙ্ক এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ওহমস ল। তো এটা ওহমস লর যেই ওহমস লর যে স্টেটমেন্ট, সেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় এটা খুব ইজি, এটা না বোঝার কিছু নাই। সো এই জিনিসটা তোমার মাথায় রাখবে। এটা তোমরা চাইলে এটাও লিখতে পারো, তোমাদের বয়েল স্টিক থেকে লিখতে পারো, অথবা ভিভিএল থেরাজা থেকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সো আমি তোমাদের একটু যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে পাওয়ারের সাথে আমাদের যে রিলেশন, পাওয়ারের সাথে যে রিলেশন, সেখানে আমরা আরো কিছু এখানে আমি বলতে পারি টু রিলেটিং টু পাওয়ার, দ্যাট ইজ পি। রিলেটিং টু পাওয়ার, এটা যদি আমরা বলতে চাই, তাহলে এখান থেকে আমাদের আরো পাওয়ারের সাথে এটার আরো কিছু রিলেশন আমরা পাবো। পাওয়ারের সাথে রিলেশন আমরা পাবো, সেটা হচ্ছে আমরা নর্মালি যখন বলতে চাই, যে আমরা প্রথমে বলতে পারি যে পি ইকুয়াল টু, আমরা বলি পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভিআই। তো আরেকটা রিলেশন পাবো এখান থেকে, যদি পি এর মান যদি ভিআই জানি, তাহলে ভি ইকুয়াল টু কি আইআর, ভি ইকুয়াল টু আইআর না? তাহলে এই মানটা এখানে বসাই দিই, এই মানটা এখানে বসাই দিই। তাহলে পি ইকুয়াল যদি আইআর হয়, তাহলে মানে এখানে দাঁড়াবে কি? আলটিমেটলি দাঁড়াবে আই স্কোয়ার আর, এখানে দাঁড়াবে আই স্কোয়ার, আই স্কোয়ার, সরি, আই স্কোয়ার আর। এটা একটা সূত্র, পি ইকুয়াল টু ভিআই। এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। এখানে একইভাবে পি ইকুয়াল টু যদি ভিআই হয়, বা আর ইজ ইকুয়াল টু যদি ভি বাই আই হয়, আর ইকুয়াল টু যদি ভি বাই আই হয়, বা আই ইজ ইকুয়াল টু, সরি, আই ইজ ইকুয়াল টু যদি ভি বাই আর হয়, আমি এখান থেকে আমি আবার লিখতে পারি যে এখান থেকে এভাবে এটা লেখা যায়, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আই এর মান যদি ভি বাই আর হয়, এখানে আরেকটা ইকুয়েশন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর।
তার মানে এই যে ইকুয়েশন গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ইকুয়েশন গুলো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, একটা হচ্ছে পি ইকুয়াল টু আই স্কয়ার, আর একটা হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। সো দিস আর ভেরি ইজি ইকুয়েশনস, এবং এই ইকুয়েশন গুলাই আমাদের আলটিমেটলি কাজে লাগবে। সো আই থিঙ্ক তোমরা চাইলে, আমি একটু ছোট করে দিই, তোমরা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে ফেলতে পারো। আমি আমি লেখাগুলো একটু ছোট করে দিই, লেখাগুলো একটু ছোট করে দিলাম। সো তোমরা ওহমস ল নিয়ে এখান থেকে, ওকে, আর একটু ছোট করে দিই। ওকে, এখন চলে আসছে। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ওহমস ল। ওহমস ল নিয়ে তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এইখানে এই স্ক্রিনশট দিয়ে তোমরা বুঝাতে পারো যে ওহমস লটা আসলে কি। এখানে আরেকটা কথা বলতে পারো, which is inverse to the resistance R, এই কথাটা অ্যাড করতে পারো। এবং এখন এখন তোমরা স্ক্রিনশটটা নাও, এখন তোমরা স্ক্রিনশটটা নাও। তো এখান থেকে তোমরা এই জিনিসটা আই থিঙ্ক ইজিলি বুঝতে পারো। সবাই স্ক্রিনশট নিয়ে আসছে? স্যার। হ্যাঁ, ওকে। তো বা তোমরা যে কোনো একজন নিলেই হবে, জি স্যার। একজন নিয়ে এটা গ্রুপে শেয়ার করে দিলেই হবে, লাগবে না। একজন স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে শেয়ার করে দিবে, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। সো এই জিনিসটা আই থিঙ্ক তোমরা সবাই বুঝছো। আমি আবার আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে চলে যাই। হ্যাঁ, একজন প্রশ্ন করছে, তাওসিফ তাহের, 1970 1067 স্যার চ্যাট বক্সে প্রেজেন্ট দিতে হবে না বলছেন। হ্যাঁ, আমি বলছি এখানে এখানে তো আমি চ্যাট বক্সে তো কখনোই তোমাদের প্রেজেন্স দিতে বলি নাই, তোমাদের রোল নাম্বার দিতে বলি নাই। আজকে আমি বলছি যে না, তোমাদের কোনো আইডি বা রোল নাম্বার বা কোনো কিছুই তোমাদের চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই। এবং আমি আগেও কখনো বলি যে চ্যাট বক্স তোমাদের রোল নাম্বার দেওয়ার জন্য। আমি জাস্ট বলছি তোমাদের যে এখানে যে এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের জুম মিটিং এ জুমের মাধ্যমে যে আমরা অনলাইন ক্লাসটাতে আছি, এখানে তোমাদের সবার নামে, তোমাদের সবার ছবির নিচে বা তোমাদের সবার যে প্রোফাইল পিকচার ওইটার নিচে দেখো একটা নাম দেওয়া আছে, বা যাদের প্রোফাইল পিকচার নাই মাঝখানে দেখো একটা নাম আছে বা টাইটেল আছে, ওখানে দেখো কারো কারো নাম আছে, নাম সহ আইডি আছে, বা শুধু আইডি আছে, বা শুধু নাম আছে। তো ওই জায়গাটায় আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের আইডিটা যাতে তোমরা ওখানে ইনক্লুড করো, ওইটা থাকলেই যথেষ্ট। ওখানে নামের মধ্যে টাইটেলে তোমাদের আইডিটা থাকতে হবে। চ্যাট বক্স আমাকে দেওয়া দরকার, কারণ আমি কারো চ্যাট বক্স তো দেখে দেখে আইডি দেওয়ার সুযোগ নাই। ইজ ইট ক্লিয়ার? সো আমি আবারও আমার স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি। ওকে, আমরা এই প্রবলেমটাতে ছিলাম। তাহলে দেখো, এই যে আমরা এখন একটা সূত্র দেখলাম না, পাওয়ার একটা সূত্র, পি ইজ ইকুয়াল ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে ভি এর মান জানি, আর এর মান এখন বের করলাম। তাহলে এখান থেকে খুব সহজে আমরা পি এর মান বের করে, পাওয়ার এর মান বের করে ফেলতে পারো। আমরা এবার খুব দ্রুততার সাথে আমরা নেক্সট প্রবলেমটাতে চলে যাই। বলা হচ্ছে an aluminium wire 7.5 meter long is connected in a parallel with a copper wire of 6 meter long. দেখো একটা ছবি দেয়া আছে, দেখছো? অ্যালুমিনিয়াম আর কপার দুইটা, অ্যালুমিনিয়ামের একটা রেজিস্টার, কপারের একটা রেজিস্টার, দুইটা রেজিস্টার দেয়া আছে এবং এরা প্যারালালি কানেক্টেড। When a current of 5 ampere is passed through the combination, it is found that the current in the aluminum wire is 3 ampere. যখন এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে, যে একটা এখানে একটা ভোল্টেজ আছে, তো এখানে যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তখন এর এই কম্বিনেশন, এই যে এই কম্বিনেশনে যে কারেন্টটা যাচ্ছে, সেই কম্বিনেশনে কারেন্টটা হচ্ছে 5 এম্পিয়ার। তার মানে অ্যালুমিনিয়াম এবং কপার যদি প্যারালালি কানেক্টেড, কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে অ্যালুমিনিয়ামেও 5 এম্পিয়ারের থেকে কিছু কারেন্ট যাবে, কপারে 5 এম্পিয়ার থেকে কিছু কারেন্ট যাবে। বলা হচ্ছে যে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য কারেন্ট ইন দ্য অ্যালুমিনিয়াম ওয়্যার ইজ 3 এম্পিয়ার। অ্যালুমিনিয়ামের যে কারেন্ট আছে সেটা হচ্ছে 3 এম্পিয়ার। তারপরে আমি এখান থেকে খুব ইজিলি বলে ফেলতে পারি, কপার ওয়্যারের মধ্যে যে, মানে কপার যেই ওয়্যার, সেটা দিয়ে যে কারেন্ট যাবে সেটা 2 এম্পিয়ার হবে। 5 এম্পিয়ার যদি টোটাল কারেন্ট হয়, আর অ্যালুমিনিয়ামের মধ্যে যদি যদি 3 এম্পিয়ার কারেন্ট যায়, তার মানে কপার ওয়্যারের মধ্যে দিয়ে যাবে 2 এম্পিয়ার কারেন্ট। ওকে, এরপরে আসি, দ্য ডায়ামিটার অফ দ্য অ্যালুমিনিয়াম ওয়্যার ইজ 1 মিলিমিটার। এটাকে আমরা মিটারে বা সেন্টিমিটারে নিয়ে যাব। এটা অ্যালুমিনিয়াম ওয়্যারের ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার। ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য কপার ওয়্যার। তো কপার ওয়্যারের ডায়ামিটার বের করতে, যদি অ্যালুমিনিয়াম ওয়্যারের ডায়ামিটার D1 হয় আর কপার ওয়্যারের ডায়ামিটার যদি D2 হয়, D1টা দেয়া আছে, D2 আমাদেরকে বের করতে হবে। রেজিস্টিভিটি অফ কপার ইজ 0.017 মাইক্রো ওহম মিটার। কপারের রেজিস্টিভিটি দেওয়া আছে এত মাইক্রো ওহম মিটার, এটাকে আমরা ওহম মিটার নিব 10 ইনভার্স 6 করে।
আর অ্যালুমিনিয়ামেরটা দেওয়া আছে 0.028 মাইক্রোমিটার, এটাকে আমরা 10^6 করে এই মাইক্রোমিটারে নিব। তার মানে কপারেরটা যদি আমরা যেহেতু অ্যালুমিনিয়াম 1 নাম্বার, কপার যদি যেহেতু 2 নাম্বার, তাহলে আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1 ধরি, তাহলে অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি, যে অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি এটা হবে ρ1, আর কপার রেজিস্টিভিটি এটা হবে ρ2। আর অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ডায়ামিটার D1, আর কপারের ডায়ামিটার D2 আমরা বের করব। একইভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কারেন্ট I1 দেয়া আছে, আর কপারের ক্ষেত্রে কারেন্ট 5 এম্পিয়ার থেকে 3 এম্পিয়ার বাদ দিলে 2 এম্পিয়ার, মানে I2 হবে 2 এম্পিয়ার। আর অ্যালুমিনিয়াম ওয়্যারের লেন্থ দেয়া আছে L1 7.5 মিটার, আর কপার ওয়্যারের লেন্থ দেয়া আছে L2 6 মিটার, এটার লেন্থ দেয়া আছে। তো আমরা অনেকগুলো মান পেয়ে গেলাম। তার মানে স্বাভাবিকভাবে আমাদের যে সূত্রটা আমরা এখন শিখে আসছি, আমরা এই সূত্রটা জানি যে R = ρL/A। এই সূত্রটা আমরা দুইবার অ্যাপ্লাই করব। একটা হচ্ছে R1 = ρ1 L1/A1, আর এটা হচ্ছে ρ2, সরি আমি আবার বলি, R1 = রো L1/A1, আর এটা হচ্ছে R2 = ρ2 L2 বাই, এখানে এটা ρ1 হবে, এখানে ρ1টা লিখে নাই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ρ1 হবে। তো আর R2 ρ2, এই যে এখানে আবার ρ1 লিখছে, R2 ρ2/L2। তো এখানে যদি আমরা একটা এটা মনে করো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আর এটা আরেকটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন। সো দুইটা ইকুয়েশন, এখানে দুইটা ইকুয়েশন দেয়া আছে, একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশন ডিভাইড করার পরে আমরা এখান থেকে মান পাবো। আর এটা খুব বেশি টাফ কিছু না, কারণ আমাদের মোটামুটি বেশিরভাগ মানই আমরা পেয়ে গেছি, শুধু এ এ ছাড়া, A1 A2 ছাড়া। ρ1 এর মান জানি, L1 এর মান জানি, L2 এর মান জানি, তাই না? সবগুলো মানই অলমোস্ট জানি। আর এখানে শুধু আমরা জানি যে D1 এর মান জানি, D1 এর মান থেকে আমরা A1 এর মানটা বের করব। D1 এর মান থেকে আমরা A1 এর মানটা বের করব, D1 এর মান থেকে A1 এর মান। আবার আমরা রেজিস্ট্যান্স গুলো জানি না, R1 R2 জানি না, এই যেখানে R1 R2 আমরা জানি না। সো R1 R2 মানও আমরা R1 R2 মানও অন্য একটা ইকুয়েশন অ্যাপ্লাই করে R1 R2 মান বের করব। এখানে তাহলে দেখো I1 এর মান দেয়া আছে 3 এম্পিয়ার, এখানে I2 এর মানটা বের হচ্ছে, তাহলে I1 I2 পেয়ে গেলাম। আর A1 এর জায়গায় এই যে A1 এটা যদি স্মল লেটারে লিখছি, তোমরা এখানে ক্যাপিটাল লেটারে লিখবা। A1 = πd²/4, পাই D1 হবে, এটা আসলে এটা D1 হবে, D1²/4। তাহলে এরপরে এখান থেকে আমরা একটা মান এখান থেকে পেয়ে গেলাম। আবার R1 R2 মান বের করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, যেহেতু এটা প্যারালাল কম্বিনেশনে V, এই যে আচ্ছা আমাকে একটু বলো তো, আমি এই যে কার্সরটা ঘোরাচ্ছি, মাউসের যে ইন্ডিকেশনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ? জি স্যার। ফাইন। তাহলে দেখো এখানে যে ভিটা দেখো, পটেনশিয়াল ডিফারেন্স, দুইটা টার্মিনাল দেওয়া আছে না, পজিটিভ নেগেটিভ দুইটা টার্মিনাল দেওয়া আছে। যখনই কোনো সার্কিট এলিমেন্ট প্যারালালি কানেক্টেড থাকে, এটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্য, রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন বা সিরিজ কম্বিনেশন, যদি এগুলো তোমার কিছু কিছু জানো তারপর আমি তোমাকে দেখাবো। তো এই যে দুইটা সার্কিট এলিমেন্ট প্যারালালি কানেক্টেড থাকলে তাদের কারেন্টটা কি হবে, ডিফারেন্ট হবে, কিন্তু ভোল্টেজটা সেম হবে। যেটা একটু আগে বললাম, এই যে কারেন্ট এদের মধ্যে যাচ্ছে 5 এম্পিয়ার, তাহলে কারেন্টটা এই দুটোর মধ্যে ডিভাইড হয়ে যাবে। অ্যালুমিনিয়ামে যদি 3 এম্পিয়ার হয়, আর কপারে হবে 5 - 3, দ্যাট ইজ 2 এম্পিয়ার, যেটা এখান থেকে বের করলাম, এই যে এখানে বের করলাম, এখানে আমরা বের করছি, কিন্তু তাদের ভোল্টেজ সেম হবে। তার ভোল্টেজ সেম হলে আমার সূত্রটা দাঁড়াবে কি, ওহমস ল থেকে V = IR। আমরা আলটিমেটলি V = I1 R1 বা V = I2 R2, অর্থাৎ দুইটা ক্ষেত্রে V এর মান সেম, I1 R1, V এর মান I1 R1, আবার V এর মান I2 R2। তার মানে যেহেতু V সেম, তার মানে লিখতে পারি I1 R1 = I2 R2। এখানে একটা একটা ডিভাইড করে দিলে আমরা পাচ্ছি R1/R2 বা R2/R1 = I1/I2, দ্যাট ইজ 3/2। তার মানে R2/R1 এর মানে যে একটা রেশিও এখানে পাইছি, এই মানটারও ডাইরেক্টলি মানে R2 R1 এর মান আলাদা না বের করে একটা তাদের রেশিও 2/3 বা 3/2। যদি R1/R2 2/3 হয়, তাহলে R2/R1 হবে 3/2। এখান থেকে বের হয়ে গেল A1 এর মান, বের হয়ে গেল A1 এর মান বের হয়ে গেলে আলটিমেটলি আমরা পরবর্তীতে A2 এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমাদের আলটিমেটলি ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ কপার ওয়্যার, আমাদের A2 এর মানটা এখান থেকে লাগবে। তারপরও তোমাদের যে জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে, তোমাদের মেসেঞ্জারে আমি এই প্রবলেমটা, তোমাদের মেসেঞ্জারে এক্সাম্পল 1.4 দেখো লেখা আছে, এক্সাম্পল 1.4 ভিএল থেরেজের যে প্রবলেমটা আমি তোমাদের মেসেঞ্জারে শেয়ার করছি, এই প্রবলেমটা একটু সিম্পলিফাইড ওয়েতে করা আছে। তো সিম্পলিফাইড ওয়েতে করা আছে, তোমরা চাইলে এটা এখনো দেখতে পারো, বা তোমরা চাইলে এটা পরেও দেখতে পারো, ইটস আপ টু ইউ। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি তোমাদেরকে একটু দেখা, ওখানে আমি তোমাদের এটা একটু শেয়ার করি।
আমি এটা চেষ্টা করছি, এটা আমি একটু ইজিলি তোমাদেরকে সলভ করার জন্য। ওকে, তো এটা আমি অলরেডি শেয়ার করছি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। সো দ্যাট মাইট বি ইজি ফর ইউ। তো তো এই জিনিসটা জাস্ট, এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো, এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। তো এই প্রবলেমটা আই থিঙ্ক এটা তো আমি আমার পরের অংশগুলোতে এটা গো থ্রো করি। আমি আমি আর এটা এখন আর এটা নিয়ে না বলি, কারণ এটা তোমরা বুঝে ফেলছো প্রবলেমটা আসলে কিভাবে সলভ করতে হবে, আর আমি এটা সিম্পলিফাইড ওয়েতে করে দিছি। তো তোমরা একটু জাস্ট মেসেঞ্জার থেকে এটা পরে দেখে ফেলবা। তো আমি আমার নেক্সট প্রবলেমটাতে চলে যাই। ওকে, নেক্সট প্রবলেমটাতে চলে যাই। দেখো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটাও তোমরা এটা ইজিলি করতে পারবে, কারণ এখানে আহ, যে যে প্রবলেমের একটা প্রবলেমের মধ্যে আসলে আমাদের যে জিনিসটা বের করছে এটা হচ্ছে, এটা আসলে কোন কোন মানগুলো দেওয়া আছে। মানগুলো জানা থাকলে আমরা বুঝে যাবো আসলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলা হচ্ছে দেখো, আর রেক্টেঙ্গুলার কার্বন ব্লক হ্যাজ ডাইমেনশনস 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার ইনটু 50 সেন্টিমিটার। মানে কার্বন ব্লকের ডাইমেনশন মানে ভলিউম দেওয়া আছে। তারপর বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স মেজার্ড বিটুইন দ্য টু স্কোয়ার এন্ডস, মানে দুইটা স্কোয়ার এন্ডের রেজিস্ট্যান্সটা কি হবে, between two opposing rectangular faces. Resistivity of carbon at 20 degrees Celsius is 3.5 into 10 to the minus 5 ওহম মিটার। তাহলে এটা হচ্ছে এ নাম্বার প্রথমে দেয়া আছে। তার মানে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে রেজিস্ট্যান্স বিটুইন দ্য টু স্কোয়ার এন্ডস। আমাদের স্কোয়ার এন্ড বা ইত্যাদি দরকার, আমাদের সোজা কথা আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স, আমাদের আর বের করতে হবে। আর রেক্টেঙ্গুলার কার্বন ব্লকের ডাইমেনশন কত দেওয়া আছে, 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার 50 সেন্টিমিটার। তার মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার হচ্ছে, এটা যদি ইন্টু করি তার মানে এটা হচ্ছে তার এরিয়া, মানে ক্ষেত্রফল দেওয়া আছে। আর 50 সেন্টিমিটার হচ্ছে লেংথ দেওয়া আছে। 50 সেন্টিমিটার কি দেওয়া আছে, লেংথ দেওয়া আছে। আর কার্বনের ক্ষেত্রে যেটা তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স, সেটা 3.5 মাইক্রোমিটার, সরি শুধু ওহম মিটার। তো এখান থেকে আমরা খুব সহজে রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি, আমরা খুব সহজে এখান থেকে রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। তার মানে আমাদের সূত্রটা কি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এ এর মান কত, 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার স্কয়ার, 1 সেন্টিমিটার স্কয়ারকে আমরা মিটার স্কয়ার নিয়ে যেতে পারবো খুব সহজে। আর এল এর মান হচ্ছে 50 সেন্টিমিটার, মানে 0.5 মিটার। আর রো এর মান হচ্ছে এটা। এবার সবগুলো ইনটু করে দিলে আর এর মানটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 1.5 এর ফার্স্ট প্রবলেম। খুব ইজি। সেকেন্ড প্রবলেমটা দেখ, অর্থাৎ তুমি বুঝতে হবে যে আসলে এটার যে ফিশি পার্ট বা কনফিউজিং পার্ট কোনটা। কনফিউজিং পার্ট হচ্ছে এটা, এই যে এটা কনফিউজিং পার্ট। কারণ এটা তুমি দেখে প্রথম মনে হবে যেটা একটা এই যে ডাইমেনশন দেওয়া আছে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে ভলিউম দেওয়া আছে। কিন্তু এখানে আমরা যেটাকে ব্রেক করে ফেলি, তার মানে আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ মান হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ মান হচ্ছে ক্ষেত্রফল, আর উচ্চতা এটা একটা দৈর্ঘ্য লেংথ, এটাকে আমরা লেংথ ধরে ফেলতে পারি। দ্যাটস আমাদের প্রবলেম সলভ। আর এখানে ওহম দেওয়া আছে, ওহম মিটার মানে রো দেওয়া আছে, সেটা আমরা বের করে ফেলতে পারি। আর 20 ডিগ্রি সেলসিয়াস, এটা এখানে এই প্রবলেম আপাতত টেম্পারেচারের কোনো কাজ নাই। যদি নেক্সট প্রবলেম থাকতে পারে, আমি জানি না, আমি এটা দেখবো। তাহলে বি নেক্সট প্রবলেমটা সলভ করি। আর কারেন্ট অফ 5 এম্পিয়ার, একটা কারেন্ট দেয়া আছে এক্সিস্ট ইন এ 10 ওহম রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স আর দেয়া আছে ফর 4 মিনিটস, টাইম দেয়া আছে 4 মিনিট, 4 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবো। আবার বি নাম্বার প্রবলেমে দুইটা দুইটা পার্ট, একটা হচ্ছে হাউ মেনি কুলম্বস, হাউ মেনি কুলম্বস মানে চার্জের পরিমাণ বের করতে হবে। চার্জের কে কি দিয়ে প্রকাশ করা হয়, চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। হাউ মেনি কুলম্বস, আমরা কিউ বের করবো, এখানে কিউ। হাউ মেনি কুলম্বস মানে আমাদের এককটা আসবে কুলম্বে, হাউ মেনি কুলম্বস। তার মানে এটাও একটা কনফিউজিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে যেটা তোমাদের একটু আগে বললাম, ভিএল থেরেজার যে প্রবলেমগুলো সেগুলো একটু কমপ্লেক্স, বয়েল স্টুডের তুলনায় একটু বুঝে নিতে হয়। যদি তুমি প্রশ্নটা বুঝতে পারো, তুমি ধরে নিবা যে তোমার প্রবলেম হাফ ডান, মানে প্রবলেমটা অর্ধেক সলভ তুমি করে ফেলছো। প্রশ্নটা আগে বুঝতে হবে, যদি তুমি প্রশ্নটাই বুঝতে না পারো তার মানে তোমার পুরো প্রবলেমটাই সলিউশন করা বাকি। তার মানে এখানে বলছে হাউ মেনি কুলম্বস, মানে আমার কি পরিমাণ কুলম্ব এইটা থেকে বের হবে সেটা আমরা ফাইন্ড আউট করবো। তার মানে কি পরিমাণ কুলম্ব মানে হচ্ছে আলটিমেটলি কুলম্ব কিসের একক, কুলম্ব হচ্ছে চার্জের একক। আমরা চার্জ বের করবো, চার্জ কি দিয়ে প্রকাশ করা হয়, চার্জকে প্রকাশ করা হয় কিউ দিয়ে, আমরা আলটিমেটলি কিউ বের করবো। ওকে, এটা বুঝলাম। এন্ড দুই নাম্বার পার্টটা কি, হাউ মেনি ইলেকট্রনস পাস থ্রু এনি সেকশন অফ দ্য রেজিস্টার ইন দিস টাইম, মানে 4 মিনিটে কি পরিমাণ ইলেকট্রন পাস হয়। চার্জ অফ দ্য ইলেকট্রন ইজ এত, এটা আমাদের না বললেও অসুবিধা নেই, এটা আমরা জানি। চার্জ অফ দ্য ইলেকট্রন কত, 1.6 × 10⁻⁹ কুলম্ব। এই জিনিসটা আমরা জানি, এই যে এটা আমাদেরকে না বললেও কোনো অসুবিধা নাই। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আসো যে এখানে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমরা এটা অ্যাপ্লাই করব। তো আমরা যেই মেইনলি যে ইকুয়েশন গুলো বা যে
সূত্রগুলো জানি এখান থেকে সেটা আমরা প্রথমে দেখো। আমাদের এখানে একটা কারেন্ট দেয়া আছে, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে, তারপরে টাইম দেয়া আছে। প্রথমে আমরা কি পরিমাণ আমরা এখানে কি বলা যায়, কি পরিমাণ চার্জ, হাউ মেনি কুলম্বস বের করব, সেটা আমরা এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে আমরা যেটাই আমরা এখান থেকে দেখতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে যে জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে, যেমন দেখো বলা হচ্ছে যে আহ, ও ও সরি এখানে আরেকটা এর আরেকটা পার্ট আছে, আমি তো এটা সলভ করি। বিটুইন দ্য টু অপোজিং, আমি এটা স্কিপ করে গেছি, আই এম সরি। এর এর 2 নম্বর, আমি এই 2 নম্বরকে বি ট্রিট করছিলাম। বিটুইন টু অপোজিং রেক্টেঙ্গুলার ফেসেস রেজিস্টিভিটি অফ কার্বন at 20 সেলসিয়াস এত। যাই হোক, আমরা যখন টু অপোজিং রেক্টেঙ্গুলার ফেসেস, যদি দুইটা অপোজিট রেক্টেঙ্গুলার ফেস হয়, তার মানে তখন এই ডাইমেনশনটা ঠিক থাকবে না। তখন আমার এই যে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা না বলে আমি এই দৈর্ঘ্য গুণ এই প্রস্থ বলবো, তখন এটা আরেকটা দৈর্ঘ্য হবে, মানে উচ্চতা হবে। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে আলাদা রেক্টেঙ্গুলার ফেস, মানে ফেসটা ডিফারেন্ট হবে। তখন সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমার লেন্থটা হবে 1 সেন্টিমিটার আর এরিয়াটা হবে 1 × 50 সেন্টিমিটার। যেমন এই যে দেখো, লেন্থ হবে 1 সেন্টিমিটার, এরিয়া হবে 1 × 50, ইত্যাদি ইত্যাদি। তারপরে এখান থেকে আমরা আর এর একটা মান এখান থেকে বের করতে, আর এর আরেকটা মান আমাদের এখান থেকে বের হবে, কারণ এক্ষেত্রে এল এর মান আর এ এর মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে আর এর মানও চেঞ্জ হবে। যেমন এই যে আর এর মান চেঞ্জ হয়ে গেছে। সো আই থিঙ্ক এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। বি নাম্বারে এসো, বি নাম্বার তো আমরা বুঝলাম, কারেন্ট দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। তো বি নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখে আসি। তাহলে আমাদের যে সূত্রটা, আমাদের নরমালি যে সূত্রটা সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। কারেন্টের ক্ষেত্রে আমাদের সূত্র সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এখানে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু আই টি। আমরা যে কারেন্টের ক্ষেত্রে যে সূত্র শিখে আসছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে সেটা ওইটা হচ্ছে ইন এ ইউনিট অ্যামাউন্ট অফ টাইম the flow of charge in a conductor is called electric current. একটা নির্দিষ্ট একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে একটা কন্ডাক্টরের মধ্যে, সেটাকে আমরা কারেন্ট বলি। আর সেক্ষেত্রে I is equal to Q by T, সেক্ষেত্রে Q is equal to IT। তো I এর মান এবং I এর মান 5 এম্পিয়ার, সময় 4 মিনিট, 4 মিনিটকে সেকেন্ড নিয়ে যাও, 424, মানে হোয়াট এভার যেটাই হোক। তো এখান থেকে আমরা এখানে কিউ এর মানটা এখান থেকে বের করে ফেললাম। আবার আমরা একটা সূত্র জানি যে কিউ ইকুয়াল টু এন ই। অর্থাৎ কিউ ইকুয়াল টু এন ই মানে হচ্ছে চার্জ সমান হচ্ছে ইলেকট্রন ইনটু এন, ইলেকট্রনের মান ইনটু এন। আবার এন ইজ ইকুয়াল টু হবে কিউ বাই ই। তাহলে কিউ এর মান যেহেতু এখান থেকে বের করলাম, আর ইলেকট্রনের মান আমরা জানি, সেখান থেকে এন এর মান বের করলাম, এই জিনিসটা যে 75 × 10⁻20। এটা আমরা এখান থেকে এন এর মানটা বের করে ফেলতে পারলাম। অর্থাৎ হাউ মেনি, এক নাম্বার হচ্ছে হাউ মেনি কুলম্বস মানে কিউ এর মান বের করলাম, আর হচ্ছে হাউ মেনি ইলেকট্রনস মানে এন এর মান বের করলাম। হাউ মেনি ইলেকট্রনস মানে এন, আর ইলেকট্রনের চার্জ মানে ই, যেটা এখানে দেয়া আছে। ওকে, এরপরে আসো, এটা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এক্সাম্পল 1.7। এটা তোমাদের কাজ, এক্সাম্পল 1.7 এটা তোমাদের কাজ। এবং এইটা মেবি এক্সাম্পল 1.7টা এটা আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম, এবং ক্লাসে তোমরা আমাকে এটা করে দিছিলা যে একটা এখানে ফিশি বা কনফিউজিং পার্ট ছিল, যে তোমার রেশিও 80% more current than the later, 80% more current than the later। তার মানে ফোর মানে প্রথমটা, মানে পূর্বেরটা 80% মোর কারেন্ট ক্যারি করে দেন লেটার, মানে পরেরটা তুলনায়। 80% মোর মানে কি? 80% মোর মানে হচ্ছে তোমার যে কারেন্টটা আগেরটা যে কারেন্টটা আগের সরি পরেরটা যে কারেন্টটা ফ্লো করে, বা পরেরটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করে আগেরটাতে তার চেয়ে 80% বেশি ফ্লো করে। তার মানে পরেরটার মান প্লাস পরেরটার মানের 80% গুণ হবে, 80 টাইমস পরেরটা। আমি আবার বলি, পরেরটা প্লাস পরেরটার 80 টাইমস। তার মানে যদি 80% মানে আমরা কি বুঝি, 80/100, 80 মানে 0.8। তার মানে এটা হচ্ছে I1 এর মান হবে। আর I2, যদি I2 এর মান I হয়,
I2 এর মান যদি I হয় তাহলে I1 হবে I2 প্লাস I2 এর 0.8 I2 এর 80% মানে I2 এর 0.8 তার মানে I2 যদি 1 হয় তাহলে I1 হবে I2 প্লাস খেয়াল করো I2 প্লাস I2 ইনটু 0.8 তার মানে আমি I2 যদি কমন নেই তাহলে হবে 1 প্লাস 0.8 দ্যাট ইজ 1.8 আই থিংক এটা সবাই বুঝতে পারছো একইভাবে পরেরটার ক্ষেত্রে বলা হচ্ছে দেখো দ্য লেটার ইজ 47% লঙ্গার দেন দ্য ফর্মার অর্থাৎ আগেরটা যদি L1 হয় L1 এর মান যদি 1 হয় তাহলে L2 হবে L1 প্লাস L1 এর 47% মানে L1 প্লাস L1 ইনটু 0.47 তার মানে L1 কমন নিলে হবে 1.47 আই থিংক এটা তোমরা বুঝতে পারছো এবং আমার যতটুকু মনে পড়ে এবং সেটা হচ্ছে এটা তোমরা ক্লাসে এই প্রবলেম সলভ করছিলে তো এটা আমি তোমাদেরকে আবারও কাজ দিচ্ছি एग्जांपल 1.7 আই বিলিভ যেটা তোমরা পারবে ওকে এবার আসো আরটা আমি প্রবলেমের দিকে যাই এটাও ইজি প্রবলেম একই রকম মানে এগুলো কাছাকাছি মানে এখানে মাল্টিপল প্রবলেম থাকবে আর কি যেমন এই যে এরকম মাল্টিপল থাকবে মানে দুইটা নিয়ে কাজ করতে হবে এই যে r1 ρ1 l1 r2 ρ2 বাই l2 ρ2 l2 বাই a2 এভাবে তোমাদের মাল্টিপল প্রবলেম নিয়ে এখানে কাজ করতে হবে এই যে r1 ρ1 ইনটু l1 বাই a1 আর এটা হচ্ছে সিলভারের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাঙ্গানিনের ক্ষেত্রে সো এই ক্ষেত্রে স্যার বলো স্যার দেড়টা বাজতেছে স্যার নামাজের সময় হয়ে গেছে স্যার আমার ক্লাস কিন্তু 2টা বাজে শেষ ক্লাস 2টাই শেষ সো আই থিংক তোমরা কষ্ট করে আর হাফ অ্যান আওয়ার সময় দাও আমি দুইটাই ক্লাস শেষ করে দেব ওকে তো আমি ওকে আসলে স্যার আমি আসলে এটা একটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি আমি 11টা থেকে শিডিউল দেওয়ার কথা ছিল আমি অর্ণবের সাথে ওভাবে কথা বলেছিলাম কিন্তু এট এ টাইম তোমরা জানো যে আমাদের যেহেতু সবগুলো ডিপার্টমেন্টে এবং ইনস্টিটিউটে এট এ টাইম 6 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে সো আসলে সকালের টাইমটাতে স্লট পাওয়াটা একটু টাফ হয়ে যায় তো সেই জন্য আমি প্রথমে 11টায় শিডিউল করার চেষ্টা করেছিলাম কিন্তু 11টায় 10:30টায় বা 10টায় এটা ওই সময়টা তো স্লটটা বিজি স্যার বলো স্যার কারেন্ট আসে আর যায় ফোনেও চালু হয়ে যাবে অফ হয়ে যাবে আমি তোমার কথা ধরতে পারি নাই কারেন্ট আসে আর যাইতেছে আর আসতেছে ফোনও চালু নেই ঘরের বাইরে এসে ক্লাস করা লাগে এই প্রবলেম আমি এখনো বুঝি নাই মানে তোমার কি কারেন্ট আসা স্যার যাওয়া নেটে অনেক ডিস্টার্ব লোডশেডিং ফোনে চার্জ নাই আচ্ছা তো ফোনে চার্জ নাই মানে তোমার আমি যখন ক্লাস শুরু করছি তখন তোমার ফোনে চার্জ কতটুকু কয় পার্সেন্ট ছিল স্যার 70% ছিল এখন 20% আছে 70% জাস্ট এক ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 50% চার্জ শেষ আর জুমে চার্জ বেশি কাটে আচ্ছা ওকে ওকে স্যার বেশি আই থিংক তোমাদের ল্যাপটপ থেকে জয়েন করা উচিত ল্যাপটপ থেকে তোমরা এই সার্ভিসটা ভালো পাবে তো যাই হোক হোয়াটএভার তোমরা চেষ্টা করো মোবাইলে চার্জ ফুল রাখার জন্য আর মাঝে মাঝে এমনও হয় যে আমরা এখন তো দেখা যাচ্ছে আমরা 120 মিনিটস বা 3 পিরিয়ডে ক্লাস নিচ্ছি মাঝে মাঝে এরকম হয় যে আমরা 180 মিনিটের ক্লাস নিই মানে টানা 3 ঘন্টা 180 মিনিট টানা 3 ঘন্টা 3 পিরিয়ড না 3 পিরিয়ড মানে হচ্ছে 120 মিনিট বা 130 মিনিট সো 180 মিনিটে টানা ক্লাস যখন নিই তখন সেক্ষেত্রে চিন্তা করে দেখো তোমাদের কিন্তু আরো অনেকক্ষণ সেক্ষেত্রে তোমাদের পার্টিসিপেশন ও প্রেজেন্স লাগবে এবং সেক্ষেত্রে তোমাদের মোবাইলে বা ল্যাপটপে চার্জ থাকাটাও খুব জরুরি ইজ ইট ক্লিয়ার তো যাই হোক কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স থাকে যেমন মাঝে মাঝে এখানে আমারও হয় এটা প্রবলেম যেমন কত ক্লাস আমার এই সমস্যা হয়েছিল লোডশেডিং এর প্রবলেমের কারণে ইন্টারাপশন হয়েছে এটা হইতে পারে তবে আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে ইন্টারাপশন যদি কিছুটা হয়ও আমাদের সিস্টেমের ফল্টের কারণে আমরা যাতে আবার তাড়াতাড়ি করে আমাদের ক্লাসে ফিরে আসতে পারি আচ্ছা যাই হোক সো আমি এটা শেষ করি তো এটা আরেকটা প্রবলেম বলা হচ্ছে a piece of silver wire has a resistance of 1 ohm মানে সিলভার রেজিস্ট্যান্স ধরো R1 তে আছে what will be the resistance of manganese wire অর্থাৎ ম্যাঙ্গানিন ওয়্যার রেজিস্ট্যান্স মানে R2 বের করতে হবে সেটা হচ্ছে ম্যাঙ্গানিন ওয়্যার of 1/3 the length and 1/3 the diameter কিসের ম্যাঙ্গানিন ওয়্যার of 1/3 the length and 1/3 the diameter তার মানে ম্যাঙ্গানিন ওয়্যারের লেংথটা হবে 1/3 কার স্বাভাবিকভাবে সিলভার ওয়্যারের আর ম্যাঙ্গানিন ওয়্যারের
এক্সকিউজ মি, ম্যাঙ্গানিন ওয়্যারের ডায়ামিটার হবে 1/3 কাট, তাও সিলভার ওয়্যারে। তার মানে ম্যাঙ্গানিন ওয়্যারটা যদি লেন্থ যদি L2 হয়, সিলভার ওয়্যারটা যদি L1 হয়, তাহলে আমি ম্যাঙ্গানিনের ক্ষেত্রে L2 ইজ ইকুয়াল টু হবে L2 ইজ ইকুয়াল টু হবে L1/3, আর D2 ইজ ইকুয়াল টু হবে D1/3। তো আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। এরপরে ইফ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স দ্যাট ইজ রেজিস্টিভিটি অফ ম্যাঙ্গানিন ইজ 3 টাইমস দ্যাট অফ সিলভার। আবার এটা স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে রো 2, ম্যাঙ্গানিনটা যদি 2 হয় তাহলে রো 2 হচ্ছে সিলভার মানে রো 1 এর 30 টাইমস। তার মানে রো 2 ইজ ইকুয়াল টু হবে রো 1 ইনটু 30, রো 1 ইনটু 30। তো আমার কাছে মনে হয় তোমরা এই মানগুলো সবগুলো পারবা বের করতে। তো এটা একটা প্রবলেম, एग्जांपल 1.8, এটাও লিখে রাখো। ভিএল থেরেজা, তাহলে ভিএল থেরেজার যে প্রবলেমগুলো আমি তোমাদেরকে দিলাম সেটা হচ্ছে एग्जांपल 1.7, एग्जांपल 1.8, एग्जांपल 1.4 আর 1.5। তো আমি তোমাদেরকে 1.3, 4, 5 এগুলো তোমরা করছো, আর 1.4টা আমি তোমাদেরকে অলরেডি মেসেঞ্জারে শেয়ার করছি, ইত্যাদি। एग्जांपल 1.8, আই বিলিভ एग्जांपल 1.8টা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। ওকে, এটা শেয়ার করার দরকার নেই, এটা ইজি, এটা তোমরা ইজিলি এটা সলভ করতে পারবা, এটা শেয়ার করার দরকার নেই। ওকে, সো আমি এই প্রবলেমগুলো স্কিপ করে যাব, এগুলো স্কিপ করে যাব। ওকে, এখন একটু দেখো কন্ডাক্ট্যান্স এন্ড কানেক্টিভিটি। আই থিংক এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা? কন্ডাক্ট্যান্স তোমাদের অলরেডি বলে ফেলছি, মানে যেখানে আর সেখানে আসবে 1/g, বা যেখানে g সেখানে আসবে 1/r, ঠিক আছে? আর ওখান থেকে কন্ডাক্টিভিটির আরেকটা কনসেপ্ট আসবে, যেখানে রেজিস্ট্যান্স থেকে রেজিস্টিভিটি, কন্ডাক্ট্যান্স থেকে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, রেজিস্টিভিটি আরেকটা হচ্ছে রেজিস্টিভিটি আরেকটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, সেরকম কন্ডাক্টিভিটির একটা নাম হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। সেখান থেকে কন্ডাক্টিভিটিকে প্রকাশ করা হয় এখানে আমরা যেটা জানি সিগমা, এটা যদিও তোমার এটার নাম আমরা জানি সিগমা, তো সিগমা দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো এটা আমি আর আগাচ্ছি না। তো ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স, টেম্পারেচারের যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমরা প্রথমত আমাদের রেজিস্ট্যান্স মাথায় রাখবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে এখানে যেটা লিখে রাখো ভিএল থেরেজার 1.10। এই যে জিনিসটা তোমরা দেখছো, এই যে আর টি ইজ ইকুয়াল আর নট 1 প্লাস আলফা টি, এটা হয়তো তোমাদের জন্য অনেকের পরিচিত। আর টি ইজ ইকুয়াল আর নট 1 প্লাস আলফা টি, এই যে যেটা দেখছো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এই আর টি ইজ ইকুয়াল আর নট 1 প্লাস আলফা টি, এটা কিভাবে আসছে এটা হয়তো তোমাদের বের করতে দিতে পারে। তো এটার একটা তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো এবং সেটা গ্রুপে শেয়ার করতে পারো পরবর্তীতে। তো তোমরা যদি তোমরা যদি মনে করো যে তোমাদের কিছু স্ক্রিনশট তোমরা রাখছো বা তোমাদের স্ক্রিনশট তোমরা নিচ্ছ, তো একজন এটার দায়িত্বটা নিতে পারো, যে স্ক্রিনশটটা নিবে, এবং স্ক্রিনশটগুলো নেওয়ার পরে সে একসাথে ক্লাস শেষ হওয়ার পরে, ক্লাসের মধ্যে না, ক্লাস শেষ হওয়ার পরে স্ক্রিনশটগুলো সে একসাথে সবগুলো স্ক্রিনশট শেয়ার করবে গ্রুপে। এটা কি পসিবল কিনা? এটা কি পসিবল কিনা? জি স্যার, জি স্যার। অর্ণব কি আছে? অর্ণব কি আছে? না স্যার, অনেক ইলেকট্রিসিটি প্রবলেম। ওকে, হোয়াটএভার। অর্ণব এমনি আমাকে ফোন করেছিল একটু আগে, ওর ইলেকট্রিসিটি সমস্যার কারণে ওর ওয়াইফাই কানেক্ট করতে পারছে না। আচ্ছা, যাই হোক, আর কে করতে পারে এই কাজটা, কে দায়িত্ব নিতে পারে বলো, যে উইলিংলি এই কাজটা করবে, স্ক্রিনশট নিবে এবং ক্লাস শেষে, মানে ইম্পর্টেন্ট স্ক্রিনশট, সবগুলোর ক্ষেত্রে না, যেগুলোর ক্ষেত্রে আমি ইম্পর্টেন্স দিব ওই স্ক্রিনশট গুলো নিয়ে ফেলবে এবং ক্লাস শেষে সবগুলো স্ক্রিনশট একসাথে আবার গ্রুপে শেয়ার করবে। কে এই কাজটা করতে পারবে? একজন, সবাই না। কে করতে পারে বলো, ছেলেরা বা মেয়েরা যেই আছো, একজন একজন আমাকে বলো। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, রোহিত। রোহিতের আইডি কত? 14। তাহলে রোহিতকে এটা দায়িত্বটা দেওয়া হচ্ছে এবং রোহিত এই কাজটা করবে, বিভিন্ন ইম্পর্টেন্ট স্ক্রিনশট গুলো নিবে এবং সেই স্ক্রিনশট গুলো ক্লাস শেষ হওয়ার পরে, যেই দিন
ক্লাস শেষ হবে ওই দিনই, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সেই স্ক্রিনশটগুলো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবে। ঠিক আছে রোহিত? ঠিক আছে ওকে, তো থ্যাংক ইউ ফর ইউর নিউ রেসপন্সিবিলিটি। ওকে, সো এবার আমরা একটু দেখো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তো এই জিনিস আমি তোমাদের একটু বলতে চাই। দেখো বলা হচ্ছে, দেখো নরমালি যখনই আমরা যখন ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স অথবা রেজিস্ট্যান্স অফ ডিফারেন্স বলতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের আসবে কি ডেল আর ইজ ইকুয়াল টু RT মাইনাস R নট। তার মানে কি RT হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেজিস্ট্যান্স, R নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেজিস্ট্যান্স। RT থেকে R নট যদি বাদ দিই আমরা পাবো ডেল R। তাহলে দেখো লেট আ মেটালিক কন্ডাক্টর হ্যাভিং এ রেজিস্ট্যান্স অফ R নট এট 0 ডিগ্রি সেলসিয়াস be heated of T degree Celsius and let its resistance at this temperature be RT। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের রেজিস্ট্যান্স হচ্ছে R নট, T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের রেজিস্ট্যান্স হচ্ছে RT। এবং এখান থেকে আমরা যে রেজিস্ট্যান্স ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স বের করতে পারি, সেটা হচ্ছে ডেল R ইজ ইকুয়াল টু RT মাইনাস R নট। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডাইরেক্টলি on its initial resistance, directly on the rise in temperature, on the nature of material of the conductor. Is it clear? তার মানে দেখো ডাইরেক্টলি on its initial resistance কত হবে স্বাভাবিকভাবে ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা হচ্ছে মানে প্রথমেই যখন কোনো টেম্পারেচার ছিল 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। ওই ইনিশিয়াল টেম্পারেচার রেজিস্ট্যান্স হচ্ছে R নট। এটা কিন্তু ইনিশিয়াল রেজিস্ট্যান্স নয়, আলটিমেটলি ইনিশিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে R। ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা হচ্ছে কি আর তোমার টিটা হচ্ছে কি টাইম। ফ্যাক্ট হচ্ছে অ্যাকর্ডিং টু ডেফিনিশন আমরা যখন ইনিশিয়াল রেজিস্ট্যান্স বলি আর, এই যে আমরা এখানে রেজিস্ট্যান্সের কথা বলছি, এখানে রেজিস্ট্যান্স আছে, এই যে এখানে রেজিস্ট্যান্স আমরা বলছি, এগুলো আলটিমেটলি ইনিশিয়াল রেজিস্ট্যান্স। কিন্তু আসলে ডেফিনেশন অনুযায়ী এই যে আর নট যেটা দেখছো, অর্থাৎ ইনিশিয়াল টেম্পারেচারে যেটা রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে আসলে ইনিশিয়াল রেজিস্ট্যান্স। আমরা যেটা বলছি 0 ডিগ্রি সেলসিয়াস মানে ইনিশিয়াল টেম্পারেচার, সেটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আলটিমেটলি ইনিশিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে ওইটাই। মানে আমরা মাঝে মাঝে আর নট কে আর আরটাকেই আমরা আর নট হিসেবে লিখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আর নট লিখি না। আর নটের জায়গায় আমরা শুধু আর কে লিখি আমাদের বোঝার সুবিধার জন্য বা আমাদের অঙ্ক করার বা ম্যাথের প্রবলেম সলভ করার জন্য। তো আরটাই মেইনলি হচ্ছে আর নট। তাহলে দেখো RT মাইনাস R নট প্রপোর্শনাল টু R ইনটু T। যেখানে প্রপোর্শনাল সিম্বল থাকে সেখানে আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে আসবো, সেই প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে আলফা। তাহলে RT মাইনাস R নট ইজ ইকুয়াল টু আলফা R নট T, where alpha is a constant and is known as the temperature coefficient of resistance of the conductor, এটা আমরা জানি। তো এখান থেকে এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে এখান থেকে আমরা আলফার মানটা বের করতে পারি। আলফার মানটা হবে এটা, তা আলফার মান এটা বের করতে, আর RT মাইনাস R নট মান হচ্ছে ডেল R। তাহলে এখানে আমরা ডেল R এর মানটা বসাই দিতে পারি। যদি এমন হয় যে R নট এর মান 1 ওহম, T এর মান 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমার ডেল R এর মান হবে, আলফার মান হবে ডেল R ইজ ইকুয়াল টু RT মাইনাস R নট। আর এখানে টি কে তোমরা স্মল লেটারে লিখবে না, টি কে তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে। স্মল লেটার মানে আমরা টাইম বুঝি, আর ক্যাপিটাল লেটার মানে আমরা বুঝবো কি টেম্পারেচার। এটা কি মনে থাকবে? স্মল লেটার মানে কি? স্মল লেটার মানে হচ্ছে টাইম, ক্যাপিটাল লেটার মানে হচ্ছে টেম্পারেচার। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। তো এখানে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, স্মল লেটার লিখবো না। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে ডেল R RT মাইনাস R নট। এরপর আসো, hence the temperature coefficient of material may be defined as like this: the increase in resistance per ohm, original resistance per degree Celsius in temperature। তার মানে the increase in resistance per ohm, এই যে increase in resistance per ohm, অর্থাৎ যে রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করছে, আর অরিজিনাল রেজিস্ট্যান্স per degree Celsius in temperature, অর্থাৎ তোমার যে অরিজিনাল যে রেজিস্ট্যান্স থাকবে, সে অরিজিনাল রেজিস্ট্যান্স যদি পার ওহমে থাকে, মানে 1 ওহমে থাকে, আর টেম্পারেচারটা যদি পার ডিগ্রি সেলসিয়াসে থাকে, তাহলে আমাদের আলফা বা যেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা টেম্পারেচার কোএফিসিয়েন্টটা পাচ্ছি, সেই টেম্পারেচার কোএফিসিয়েন্টটা ইকুয়াল টু হবে ডেল R, মানে ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স। তার মানে লাইনটা আরেকটু এভাবে ইজিলি বলা যায়, যেটা একটু কমপ্লেক্স করে ওরা বোঝানোর চেষ্টা করছে। সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট is equal to the increase in resistance. Temperature coefficient is equal to increase in resistance কখন? যখন অরিজিনাল রেজিস্ট্যান্সটা হবে পার ওহম এবং অরিজিনাল টেম্পারেচারটা হবে পার ডিগ্রি সেলসিয়াসে। এই যে
অরিজিনাল রেজিস্ট্যান্সটা হবে পার ওহম এবং অরিজিনাল টেম্পারেচারটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। তখন সেই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা দাঁড়াবে RT ইজ ইকুয়াল টু R নট 1 প্লাস আলফা টি। RT ইজ ইকুয়াল টু R নট 1 প্লাস আলফা টি। তো এখান থেকে আমরা এই সূত্রটা বের করতে পারি এবং এই সূত্রটা আমাদের মেইনলি আমাদের টেম্পারেচার রিলেটেড বা টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের যে রিলেশন বা রেজিস্ট্যান্সের উপর যে তাপমাত্রার প্রভাব, টেম্পারেচারের যে ইনফ্লুয়েন্স, সেটা বোঝানোর জন্য এই সূত্রটা খুবই জরুরি। আমাদের প্রতিটা পদে পদে এই সূত্রটা কাজে লাগবে। তো আমি একটু সামনের দিকে মুভ করি। ওকে, আমি এক্সাম্পল 1.11 দেখানোর আগে আমি একটু এক্সাম্পল 1.2 ওকে, আচ্ছা 1.1 আগে দেখো। ওকে, হ্যাভ এ লুক। তাহলে এখানে দেখো, এখানে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে দেখো, এখানে একটা কপার কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে and a resistance temperature coefficient of 1 by এত per degree Celsius at 20 degree Celsius temperature। তো এক নম্বরে আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেওয়া আছে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে এটা। আর তোমার কপার কন্ডাক্টর স্পেসিফিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানে রো দেওয়া আছে, তাও 0 ডিগ্রিতে রো দেওয়া আছে। এরপরে আসো ফাইন্ড দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স। প্রথমে এক নম্বর কি স্পেসিফিক রেজিস্ট্যান্স এট 60 ডিগ্রি সেলসিয়াস, মানে রো 60 বের করতে হবে, আর হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট ইন টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে আলফা 60 বের করতে হবে। তার মানে দেখো এখানে প্রথমে দেওয়া আছে কি, আলফা নট, সরি আলফা 20 দেওয়া আছে। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেওয়া আছে, তার মানে আলফা 20 দেওয়া আছে। আলফা 20 হচ্ছে 1 বাই 254.5 পার ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আলফা 20 এর মান। এরপরে আলফা 60 মান আমরা বের করতে হবে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট এট 60 ডিগ্রি সেলসিয়াস, আলফা 60 বের করতে হবে আর রো 60 বের করতে হবে। ইজ ইট ক্লিয়ার? সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে আলফা এর জন্য আমরা আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করি। আমি তোমাদের সূত্রটা দেখাই আনি। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো। তোমরা চাইলে এই সূত্র লিখে রাখতে পারো। আলফা টি ইজ ইকুয়াল টু আলফা নট ডিভাইড বাই 1 প্লাস আলফা নট টি। আলফা নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আলফা টি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোএফিসিয়েন্ট টি ডিগ্রি, যে টি ডিগ্রিটা এখানে কাজে লাগবে। এখানে আমরা আরেকটা সূত্র পাবো, এটা একটু তোমাদের বলে রাখি, এটা তোমরা লিখে রাখো। সেটা হচ্ছে এই সূত্রটা, এই যে R2 is equal to R1 1 plus alpha naught T2 minus T1। এটা চারটা সূত্র। অর্থাৎ যদি দুইটা টেম্পারেচার থাকে, আগে তো আমরা যেটা দেখলাম যে RT is equal to R naught 1 plus alpha naught T, একটু আগে যে সূত্রটা দেখলাম, যেটা মেইন সূত্র বললাম তোমাদেরকে, এই যেটা RT is equal to R naught 1 plus alpha naught T, এখানে আলফা লিখছি, এটা আলফা নট হবে আর কি। তো RT is equal to R naught 1 plus alpha naught T, এটা হচ্ছে মেইন সূত্র। এটা থেকে আরেকটা সূত্র আমরা বের করতে পারি যদি দুইটা টেম্পারেচার থাকে, সেটা হচ্ছে এটাও তোমরা লিখে রাখো একটু কাইন্ডলি। RT is equal to R1 1 plus alpha naught T2 minus T1। আর একটা সূত্র যেটা আলফার ক্ষেত্রে দেখলাম, সেটা তোমরা এখন লিখে রাখো, এটাও কাজে লাগবে। আলফা T is equal to alpha naught into 1 plus alpha naught। তো এই তিনটা সূত্র মাথায় মুখস্থ রাখো। সো ওকে, হ্যাভ এ লুক। দেখো তাহলে আলফা T is equal to alpha naught 1 plus alpha naught T, এখানে T মানে 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আলফা 20 এর মান জানি, এখান থেকে তোমার আলফা 20 এর মান যেহেতু আমরা এখানে জানি 1 বাই 254.5, এখানে আলফা নট ডিভাইড বাই 1 প্লাস আলফা নট 20। তো এখানে আলফা নটের মানটা দেখো, আলফা নটের মানটা এর ভিতরে আছে, এটার ভিতরে, তাই না? তো এটা আরো কয়েকটা লাইন করার পরে, ক্যালকুলেশন করার পরে এখান থেকে আলফা নটের মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা কি তোমরা পারবে না আমি এটা তোমাদের করে দিব? জি স্যার পারবো। মানে আমার প্রশ্নটা কি বুঝছো? এই যে দেখো এখানে সূত্র তো এটা আছে, আলফা 20 ইজ ইকুয়াল টু এটা,
এটা হচ্ছে আমাদের সূত্র। আলফা 20 এর মান জানি, এই যে এটা আলফা 20 এর মান, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আলফা 20 এর মান। তো আলফা নট এর মান তো জানি না, তো আলফা নটটা রয়ে গেছে রাইট হ্যান্ড সাইডে উপরে নিচে রয়ে গেছে। অর্থাৎ এখানে আরো কয়েকটা লাইন, আরো কয়েকটা সিম্পলিফিকেশন পরে আলফা নটকে আমরা এখানে ভিতর থেকে বাইর করতে পারবো। আলফা নট থেকে ভিতর থেকে বের করে, মানে এখানে রাইট হ্যান্ড সাইড থেকে বা ফর লব থেকে বের করার পর আলফা নটের মানটা বের হবে। জি স্যার। পারবে সবাই? দেখো, নাহলে আমি এটা করে দিব। পারবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এরপরে আসো, এটা একটা সূত্র দেখে ফেললাম। এরপরে দেখো জাস্ট উপরেই দেখো তোমার জন্য আরেকটা সূত্র আছে। দেখো রো টি ইজ ইকুয়াল টু রো নট 1 প্লাস আলফা নট, ওই যে আর এর মতো। দেখো তো এটা আর এর মতো কিনা। আর টি ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা নট টি, একটা সূত্র আছে না, মেইন সূত্র। ওইটার মতোই জাস্ট রো টি ইজ ইকুয়াল টু রো নট 1 প্লাস আলফা নট টি। সেম রো 2 ইজ ইকুয়াল টু রো 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 1, এটা 1 প্লাস আলফা 1 না, এটা 1 প্লাস আলফা নট হবে আর কি। এই যে এটা আলফা নট হবে আর কি, এটা আলফা 1 লেখা দরকার নেই। তো এটা হচ্ছে রো 2 ইজ ইকুয়াল টু রো 1, এই যে রো 2 ইজ ইকুয়াল টু রো 1 প্লাস আলফা নট টি2 মাইনাস টি1। একইভাবে এই যে এই সূত্র, এটা হচ্ছে মেইন সূত্র, এটা সিম্পলি লেখা যায়, সিম্পল হয়েছে সিম্পলিফাই করে লেখা যায়। এই যে সূত্র এখানে লিখছি দেখো, রো টি, এখানে রো টি মানে 60, রো নট 1 প্লাস আলফা নট 60। ভেরি ইজি। তাহলে দেখো এখানে আমার সূত্রটা কি ছিল, তাহলে আমাদের যেটা বের করতে হবে 60 ডিগ্রিতে স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে আর সরি রো 60 আমরা বের করব। আর তোমার 0 ডিগ্রি সেলসিয়াসে স্পেসিফিক রেজিস্ট্যান্স দেয়া আছে, মানে রো নট দেয়া আছে, এই যে রো নট দেয়া আছে, রো 60 বের করব কিভাবে। রো নট দেয়া আছে আলফা নট, এখান থেকে আমরা বের করছি, এই যে আলফা নট বের করছি। রো নট এবং আলফা নটের মানটা যদি এখানে বসাই দিই, আমরা খুব সহজে রো 60 মানটা বের করে ফেলতে পারছি, তাই না? একইভাবে যেহেতু আমরা এখানে রো নটের রো 60 মানটা বের করে ফেললাম, এটা আমাদের এক নাম্বার প্রথম পার্টটা সলভ হয়ে গেল। দ্বিতীয় পার্টটা বলছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট 60 ডিগ্রি সেলসিয়াস, মানে আলফা 60 বের করব। একইভাবে সেম সূত্র, আলফা টি ইজ ইকুয়াল টু আলফা নট ডিভাইড 1 প্লাস আলফা নট টি, এখানে টি মানে 60 আর কি। তাহলে আলফা 60 মান, যেহেতু আলফা নটের মান জানি, খুব সহজ আলফা 60 মান বের হয়ে যাবে, খুবই সহজ। ইজ ইট ক্লিয়ার? শুধু জাস্ট এখানে মূল ফিশি বা যে মূল কনফিউজিং যে অংশ, সেটা হচ্ছে এখানে জাস্ট আলফা নটের মানটা এখান থেকে ফাইন্ড আউট করা, আলফা নটের মানটা সিম্পলিফাই করে বের করা, নাথিং এলস। তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখতে পারলাম, সলিউশন আমরা করলাম, সেটা হচ্ছে যে তোমার এক্সাম্পল 1.11, আর এক্সাম্পল 1.12 তোমাদের কাজ, লিখে রাখো এক্সাম্পল 1.12, ইটস ইওর জব। এক্সাম্পল 1.12, স্যার বলো। একটা কোয়েশ্চেন ছিল প্লিজ বলো। স্যার। স্যার এই বয়েল problem স্টেট নিয়ে? আর বিয়ার, এই প্রবলেম নিয়ে নাকি? না হ্যাঁ বলো। স্যার মানে এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে হ্যাঁ কোয়েশ্চেনটা ছিল আমার। বলো। স্যার বয়েল স্টেট এবং বিয়ার থ্রেজার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আসছে না, যে অ্যান্সার এমনি আছে, বাট দেখা যাচ্ছে ওই সলিউশন নাই। কিন্তু আমরা যখন ওইটা প্রবলেমটা সলভ করতে যাই, আমাদের হয়তো বা প্রসিডিউরে কোথাও ভুল হয়, তাই অ্যান্সারের সাথে মিলে না। তো আমরা কি এমন কোন সোর্স পাবো যেটার মধ্যে বিএল থ্রেজা বয়েল স্টেটের প্রবলেম গুলোর কেমনে একটা প্রবলেম সলভ করবে, এটা প্রসিডিউর সহ আছে? না, তোমার যেটা কনফিউশনের যেটা জায়গা, যেটা আমি তোমার প্রশ্ন থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে তুমি চিন্তা করছো যে না, আমি প্রসিডিউর ভুল করার কারণে আমার উত্তর ভুল হইতে পারে, তাই তো? হ্যাঁ, তো তোমার প্রসিডিউরটা ভুল হবে কখন? যখন তুমি সূত্র বা ইকুয়েশন ভুল লিখবা, তাই না? ইকুয়েশন তো বয়েল স্টেটে একরকম বা ভিএল থ্রেজাতে একরকম তা না। ইকুয়েশন দুইটা বই সেম, জাস্ট ভিএল থ্রেজার স্টাইলে লেখা আছে, বয়েল স্টেটের স্টাইলে লেখা আছে, ইকুয়েশন কিন্তু সেম। তুমি সেম ইকুয়েশনটাই অ্যাপ্লাই করবা। এখন তুমি কিভাবে সলভ করবা সেটা তোমার উপরে, তোমাকে এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে না তোমাকে এইভাবেই যেতে হবে, একটা নিয়ম ফলো করতে হবে, নট লাইক দ্যাট। তুমি মান কোনটা আগে বসাবা, কোনটা পরে বসাবা, কোন ভ্যালুটা আগে বের করবা, কোনটা পরে বের করবা, এটা কমপ্লিট তোমার ব্যাপার। ইজ ইট ক্লিয়ার? কিন্তু
সূত্র বা ইকুয়েশন, তুমি যে ইকুয়েশনের কথা বলছো সেই ইকুয়েশনটা কিন্তু সেম। আর প্রসিডিউর মানে তুমি যদি বলো যে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা তোমার উপর নির্ভর করে। কিন্তু ইকুয়েশনটা তোমাকে ঠিক মতো লিখতে হবে। তুমি যদি ইকুয়েশন ভুল করো তাহলে তোমার সূত্র আনসার ভুল হবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ বলো। আর একটা বিষয় হচ্ছে ওই বিভিন্ন প্রবলেমের ছোট ছোট ট্রিক থাকে যেগুলো আমাদের হয়তো বা আমরা ক্যাচ করতে পারি না, ওই কারণে দেখা যায় আমাদের মিস্টেক হয়। অনেকগুলো এরকম প্রবলেম আছে, মানে ক্যাচ ওই কারণেই ক্যাচ করতে কিভাবে পারো না সলভ মানে, করবো এরকম মানে উত্তর সহ মানে ক্যাচ করতে পারো না মানে কি এটা যখন আমি ক্লাসে পড়াচ্ছি তখন, নাকি তোমরা যখন পরবর্তীতে ক্লাস লেকচারটা ফলো করতে যাও তখন? হ্যাঁ হ্যাঁ এরকমই ক্লাস লেকচার ফলো করতে গেলে। হ্যাঁ, তো ওরকম যদি যে কোনো ছোট পার্ট হোক বড় বা পার্ট হোক বা যে কোনো জায়গায় তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে প্রশ্ন করবা। মেসেঞ্জারে আছে আমার, তোমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে বা এখানে চ্যাট বক্সে আমাকে প্রশ্ন করবা। জি স্যার। ওই কোশ্চেনটা জাস্ট, তোমার তো যদি ছোট প্রবলেম হয় তাহলে সেটা সলিউশনও ছোট, বড় প্রবলেম হলে সলিউশনটা বড়। ক্লিয়ার? সো ওকে দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। তোমাদের ফ্যাক্ট হচ্ছে তোমাদের প্রবলেম বড় বা ছোট ওইটা কোনো ফ্যাক্টর না। তোমাদের প্রবলেম থাকলে আমি চেষ্টা করবো সেটা সলভ করার জন্য, কিন্তু তোমাদের প্রবলেম থাকলে তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে সেটা না বলবে আমি কখনোই বুঝবো না যে তোমাদের এটা প্রবলেম আছে। আমি জানবো যে তোমাদের কোনো প্রবলেম নাই, তোমরা সবকিছু শেষ করে ফেলছো, সবকিছু ডান। কিন্তু যখন তোমরা প্রবলেমটা আমার সামনে প্লেস করবে, আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করবে বা আমাকে কোনো কোয়েরি করবে, তখন আমার সামনে সেটা আসবে এবং আমি তোমাদেরকে তখন সেটা আনসার করতে পারবো। বোঝাতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হয়তো ইনস্ট্যান্টলি হয়তো দেখা যাবে বা আমি হয়তো অন্য কোনো বিজনেসের কারণে, ব্যস্ততার কারণে বা আমার অ্যাভেলেবিলিটি না থাকার কারণে হয়তো ইনস্ট্যান্ট আমি তোমাকে ওটা সলভ করতে পারছি না। তোমাকে হয়তো আমি সেটা পরে সলভ করে দিব, বা তোমাদেরকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমি পরে সলভ করবো। ইজ ইট ক্লিয়ার? সো বাট স্যার তোমাদের প্রবলেমটা, তোমাদের যদি প্রবলেম থাকে, এটা তোমাদেরকে আমি ক্লাসেও বলছি, তোমাদের প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাকে বলবো। তোমাদের প্রবলেম নিজের মধ্যে রেখে দিলে সেটা কখনো সলভ হবে না। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে না এটা ছোটখাটো প্রবলেম, এটার জন্য স্যারকে আর বদার করে লাভ নাই, স্যারকে এটার জন্য আর বলে লাভ নাই, আমার কোনো ফ্রেন্ড থেকে বা ক্লাসমেট থেকে আমি এটা জিজ্ঞেস করে সলভ করে ফেলি, তাও তোমরা করতে পারো। বা গ্রুপে স্টাডি করতে পারো। আমি কি বোঝাতে পারছি? ওই কাজটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। জি স্যার। সো এটা ইটস আপ টু ইউ। এখন তুমি তুমি যদি চাও তুমি এটা আমাকে জিজ্ঞেস, তুমি মানে আমি তোমাদের সবাইকে মিন করতেছি। তোমরা যদি মনে করো যে না এটা আমি স্যারকে জিজ্ঞেস করবো, তাও তোমরা করতে পারো। তোমরা যদি মনে করো যে না আমার অন্য কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে হয়তো এই জিনিসটা জানে বা যে হয়তো এই কনসেপ্টটা ক্লিয়ার বা যে হয়তো এই জিনিসটা বুঝতে পারছে, আমি তাকেও জিজ্ঞেস করতে পারি। ইটস আপ টু ইউ, কোনো অসুবিধা নেই। আমাকে জিজ্ঞেস করলে সেটা আমিও তোমাদেরকে বলে দিব বা তোমাদের কোনো ফ্রেন্ড জিজ্ঞেস করলে তারাও বলে দিবে। ওকে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা তাহলে আমি যে প্রবলেমটা দিলাম এক্সাম্পল 1.11 ডান, এক্সাম্পল 1.12 তোমাদের কাজ, এক্সাম্পল 1.13 তোমাদের কাজ। ওকে, এক্সাম্পল 1.18 এ, এক্সাম্পল 1.18 এ তাও সেম। এক্সাম্পল 1.18 এ যেখানে থেকে আলফা নট কিভাবে বের হচ্ছে, এক্সাম্পল 1.18 এটা তোমরা করতে পারবা। এক্সাম্পল 1.18 এটাও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আলফা নট কিভাবে, এই যে দেখো এখানে এই পার্টটা দেখো, এখানে আলফা নট, এটা একটা ফিশি পার্ট। তা এখানে দেখো আলফা নট রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আলফা নট কিভাবে বের হচ্ছে, এই জিনিসটা, এই কাজটা আমি তোমাদের এই জিনিসটা আমি মেসেঞ্জারে শেয়ার করছি। এইটা বুঝলে তোমরা এই যে একটু আগে এক্সাম্পল 1.1 কিভাবে আলফা নট বের করতে সেটা তোমরা বুঝে ফেলবা। আরেকটা এখানে একটা কনফিউজিং এবং আরেকটা কনক্লুডিং পার্ট আছে, সেটা হচ্ছে টেম্পারেচার রাইজ, অর্থাৎ টেম্পারেচার যে ডিফারেন্স বা ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে এটা। অর্থাৎ আনসার হচ্ছে 65°C, কিন্তু এটা থেকে আবার এখানে একটা 15°C একটা টেম্পারেচার একটা একটা ডিক্রিজ দেখানো হয়েছে। তো আলটিমেটলি টেম্পারেচারের যে ডিফারেন্স সেটা হবে 50°C, এটা হচ্ছে তোমাদের আলটিমেট আনসার। তো এখানে মেইনলি ফিশি পার্ট আছে, এটা আলফা নট বের করা, এটা আমি তোমাদেরকে মেসেঞ্জারে শেয়ার করছি। এরপরে এক্সাম্পল 1.11 তোমাদের কাজ, এক্সাম্পল 1.20, এক্সাম্পল 1.20টা, এক্সাম্পল 1.20 বা এক্সাম্পল 1.21, এক্সাম্পল 1.20 লাগবে না, এক্সাম্পল 1.21টা খেয়াল করো। আমি আবার বলছি, তোমরা কি মার্ক করছো কোনটা কোনটা আমি তোমাদেরকে সলভ করতে দিচ্ছি, যেটা তোমাদের কাজ, এগুলো তোমাদের কাজ, হোমওয়ার্ক। স্যার বলো স্যার বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার এই বইটার পিডিএফটা নাই। কেন? এটা তো প্রথমে আমি দুইটা দিয়ে দিচ্ছি।
স্যার বয়েল স্টেটেরটা আছে, এটা নেই। আচ্ছা আমি এখনই শেয়ার করছি মেসেঞ্জারে, আমি ক্লাস শেষ করে শেয়ার করতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। এটা নাই, তোমরা আগে বলো নাই কেন? এটা আমি লাস্ট ক্লাসে যেটা থেকে পড়াইছি। আচ্ছা আমি শেয়ার করছি মেসেঞ্জারে, আমি এটা ক্লাস শেষ করি। ওকে, এরপরে দেখো তোমাদের যেটা কাজ, এক্সাম্পল আমি বলে এগুলো সবগুলো বলে দিচ্ছি, এগুলো তোমার মার্ক করো, সবগুলো মার্ক করো। প্রথম থেকে বলে আসছি, এক্সাম্পল 1.18 এটাও করবে, এটার আলফা নোটের মান কিভাবে বেরোচ্ছে সেটা আমি বলে দিব। এক্সাম্পল 1.19 এটা তোমাদের কাজ, এক্সাম্পল 1.19 মার্ক করো। এরপর এক্সাম্পল 1.20 লাগবে না। এরপর এক্সাম্পল 1.21, এক্সাম্পল 1.21টা আমি তোমাদের মেসেঞ্জারে শেয়ার করতেছি। এক্সাম্পল 1.1 1.21টা মেসেঞ্জারে শেয়ার করছি। এটা একটু এখানে এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, আমি সিম্পলিফাইড ওয়ে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এটা তোমরা বুঝতে পারবা, প্রবলেম এটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। সো এটা খুব বেশি টাফ কিছু না। বলা হচ্ছে দেখো দ্য ফিলামেন্ট অফ, এটা আমাদের লাস্ট প্রবলেম আজকে। দ্য ফিলামেন্ট অফ এ 240 ভোল্ট মেটাল, মানে ভি দেয়া আছে, is to be constructed from a wire having a diameter of 0.02 millimeter, মানে diameter d দেয়া আছে, and a resistivity at 20 degrees is এত, 20 degrees মানে resistivity মানে rho 20 দেয়া আছে। if alpha is equal to এত per degree Celsius, মানে temperature coefficient দেয়া আছে। what length of filament is necessary if the lamp is to dissipate, if the lamp is to dissipate 60 watt power দেয়া আছে at a filament temperature এত ডিগ্রি টেম্পারেচার দেয়া আছে। আর তাহলে আমাদের বের করতে হোয়াট লেংথ অফ ফিলামেন্ট, মানে লেংথ এল বের করতে হবে। আমাদের সূত্র আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই যে এই সূত্র আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখান থেকে এল বের করতে হবে আমাদের। আর পাওয়ারের মান দেওয়া আছে 60 ওয়াট, পাওয়ার মানে পি, পি এর থেকে আমরা একটা সূত্র জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর বা আই স্কয়ার আর, এখান থেকে আমরা পাওয়ারের মানটা বের করে ফেলতে পারি। সেই পাওয়ারের মানটা আমাদের পরে কাজে লাগবে। তো যাই হোক, এখানে যেভাবে এইটা প্রবলেমের, এটা প্রবলেমটা তোমরা বুঝতে পারছো, মানে প্রশ্নটা বুঝতে পারছো কিভাবে সলভ হবে, সেটা আমি তোমাদেরকে মেসেঞ্জার শেয়ার করে দিচ্ছি। সো আই বিলিভ মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এতটুকুই, আর কোনো কাজ তোমাদেরকে দিচ্ছি না। যেগুলো তোমাদেরকে দিলাম ওই প্রবলেমগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। সো আই থিঙ্ক তোমরা সবাই এই জিনিসগুলো শেয়ার করছো, ফলো করার চেষ্টা করছো এবং ফলো করছো। তো আই এক্সপেক্ট যে এগুলো নিয়ে আই থিঙ্ক আর কোনো প্রবলেম নাই। তো এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, যেটা একটু আগে বললাম। এবং আমি দেখতে পাচ্ছি যে তোমার অ্যালার্মিংলি স্টুডেন্টদের পার্টিসিপেশন ডিক্রিজ করছে। তো এটা কখনোই এক্সপেক্টেড না, তোমরা কখনোই এই জিনিসটা করবে না। আমি চাই তোমাদের পার্টিসিপেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট। তবে আজকে যে জিনিসটা আমি কনসিডার করতে পারি শুধু আজকের জন্য, সেটা হচ্ছে আজকে অনেক জায়গায় লোডশেডিং আছে, ইলেকট্রিসিটি ডিস্টার্ব করছে আমি জানি। তো এই জন্য আজকে আমি কনসিডার করলাম। বাট যারা আজকে প্রেজেন্ট নাই তারা কখনো এটা আশা করবে না যে তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব। যারা আজকে প্রেজেন্ট আছো, তাদের, যারা আজকে মোটামুটি 60-62 জন যারা প্রেজেন্ট ছিল, তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব, অন্যদেরকে দিব না। সো এবং তাদের অ্যাটেন্ডেন্স অলরেডি তাদের অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটেড। সো যাই হোক, তোমরা এখনই মেসেঞ্জার ফলো করতে পারো। তোমাদের মেসেঞ্জার আমি এক্সাম্পল 1.18 এবং তোমার এক্সাম্পল 1.21 এর সলিউশন আমি শেয়ার করছি। এক্সাম্পল 1.18 এ কিভাবে আলফা নোটটা বের হচ্ছে সেটা আমি তোমাদের শেয়ার করছি। আর এক্সাম্পল 1.21 এর পুরো প্রবলেমটাই আমি শেয়ার করছি। ওকে, তোমরা এখান থেকে এটা দেখতে পারো, আমি অলরেডি এটা শেয়ার করেছি। এবং তোমরা এখান থেকে এই প্রবলেমগুলো দেখার চেষ্টা করবে, সলভ করবে। আর তোমার এই যে স্টুডেন্টটা, ওয়ান অফ মাই স্টুডেন্টস রোহিত, তো রোহিত ওর কাজ হচ্ছে ও সব সময় স্ক্রিনশট গুলো ও কালেক্ট করবে, মানে স্ক্রিনশট নিবে এবং সেগুলো ক্লাসে সর্বর মেসেঞ্জার গ্রুপে সেটা আপলোড করে দিবে। ঠিক আছে রোহিত, are you aware about your new responsibility? Yes, sir. Okay, thank you so much, and hope for the best with your responsibility, and you will be careful, very much careful about sharing this screenshots, and you will be careful to take these screenshots when necessary and when this will be important. Is it clear? So আমি সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি কাজ শেষ করে আমি দুইটা বই, বয়েল স্টেট এবং বিএল থেরাজা, দুইটা বইয়েরই সফট কপি মানে পিডিএফ ফাইলটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যাদের নাই তারা ওখানে ডাউনলোড করে নিবে। আর সবাইকে আজকে ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছো।
তো তারপরও আরেকটা জিনিস মিস করে গেলাম, সেটা হচ্ছে যেটা আমি নর্মালি তোমাদেরকে বলেছি। তারপরও তোমাদের যারা এখানে আজকে প্রেজেন্ট আছো, তো প্রথম থেকে যারা ক্লাস করছো, তাদের আজকে যে টপিকগুলো আমি পড়াইলাম, রেজিস্ট্যান্স নিয়ে, রেজিস্ট্যান্স, কন্ডাক্ট্যান্স, ওহমস ল, তারপরে ওহমস ল এর সাথে পাওয়ারের রিলেশন, কিছু অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে দেখছি, রেজিস্ট্যান্স রিলেটেড, রেজিস্ট্যান্সের সাথে কোএফিশিয়েন্ট, রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার রিলেটেড, টেম্পারেচার কোএফিশিয়েন্ট রিলেটেড অনেকগুলো প্রবলেম আমরা দেখলাম। তোমরা একদম প্রথম থেকে নিয়ে জাস্ট গত 2 ঘন্টায় প্রথম থেকে নিয়ে তোমাদের কোনো যে আমি যে টপিকগুলো কভার করার চেষ্টা করেছি, তোমাদের কোনো প্রবলেম বা কোনো কনফিউশন আছে কিনা? কারো এনিওয়ান একজনের থাকলেও আমি সেটা সলভ করবো। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কেউ বুঝো নাই কোনো কিছু, কোনো টপিক বা কোনো প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম বুঝো নাই, এরকম কেউ আছে কিনা? ওকে, আই এক্সপেক্ট কারো প্রবলেম নাই। হ্যাঁ, আছে। নট ক্লিয়ার, আমি তোমার কথা বুঝি নাই। আমি তোমার কথা বুঝি নাই, নট ক্লিয়ার, আবার বলো। মোবাইলে চার্জ শেষ, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি এক্সপেক্ট করি যে কারো কোনো সমস্যা নাই, তাই তো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ again for attending today's class, and I expect your attendance participation in the upcoming classes, and this will be very important because we didn't take any classes almost last 6 months. So this is important to attend classes, and your sincerity and participation is very important. So thank you all. আমি আগামী ক্লাসের আমন্ত্রণ এবং অনুরোধ করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।